হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজকে তোমাদের আমি ট্যাক্সনমি পড়াবো। এরপরে আমি তোমাদের অ্যানিম্যাল কিংডম কিন্তু স্টার্ট করবো। প্লান্ট কিংডম আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছিলাম। প্লান্ট কিংডম ইউথ থেকে অলরেডি করানো আছে। যদি কেউ প্লান্ট কিংডম না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর কমেন্টের প্রথম কমেন্টে দেখবে লিঙ্ক আছে, ওই লিঙ্কটাকে ফলো করো। ওখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। বায়োলজিতে আমি ইউথ থেকে যা যা করিয়েছি, ঠিক আছে, টোটাল ওই প্লেলিস্টের মধ্যে দেখবে, তুমি পেয়ে যাবে। এটা গেল প্রথম কথা। ট্যাক্সনমি কী, কাকে বলে, টোটালটা আলোচনা করে দেবো। ইউথে যে ট্যাক্সনমি আছে সেটা খুবই কম লেভেলের আছে, ছোটো করে আছে। ওই প্রশ্নগুলো আলোচনা করার সাথে সাথে অনেক এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের দেবো, যেটা এবারে পরীক্ষা হলে কাজে লাগতে পারে, ঠিক আছে? ওকে, তো সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। তারপর প্রশ্ন করতে করতে আমরা অনেক এক্সট্রা ইনফরমেশন আলোচনা করব। চলো, 274 দাগ থেকে ইউথ থেকে তোমাদের প্রশ্ন আছে। 274 দাগ থেকে এই ট্যাক্সোনমির যে ব্যাপারটা সেটা স্টার্ট হচ্ছে। তো বলছে কার্ল লিনিয়াস নামে পরিচিত ড্যাশ, অর্থাৎ কার্ল লিনিয়াস কী নামে পরিচিত সেটা তোমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। 10/10/2018 প্রশ্ন, শিফট 3 এর প্রশ্ন। অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার তোমাদের হবে এখানে শ্রেণীবিদ্যার জনক, ফাদার অফ টেক্সোনমি। দেখো এর উত্তরটা দেখে নাও। কার্ল লিনিয়াস হচ্ছেন আধুনিক শ্রেণীবিদ্যার ভিত্তি স্থাপন করেছিলেন, তাই তাকে আধুনিক শ্রেণীবিদ্যার জনক বলা হয়। এই জায়গায় লেখা আছে, দেখতে পাচ্ছ। 1753 খ্রিস্টাব্দে তিনি জীবের দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন, ঠিক আছে? জীবের যে দ্বিতীয় নামকরণ পদ্ধতি, দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি মানে কি একটু পরে তোমাদের বলে দিচ্ছি সব। এটা তোমাদের ইউথ থেকেই তোলা, বেসিক্যালি বাংলাটা আমি নিজের মতো করে বলে দিচ্ছি। তো শ্রেণীবিদ্যার জনক, এটা হচ্ছে ফাদার অফ টেক্সোনমি, ফাদার অফ ট্যাক্সোনমি, ঠিক আছে? ওকে, এবার একটা জিনিস দেখো, এই যে শ্রেণীবিদ্যার জনক ওনাকে বলা হয়, ঠিক আছে? অনেক বইতে লেখা থাকে উনি নাকি ট্যাক্সোনমি শব্দটার, এই যে শব্দটা, এই শব্দটার প্রবর্তন উনি করেছেন, তা কিন্তু নয়। এটা গেল প্রথম কথা, একটু পরে বলে দিচ্ছি সেসব, ঠিক আছে? এটা গেল ফার্স্ট পয়েন্ট, মাথা রাখবে। ট্যাক্সোনমি শব্দটা উনি উচ্চারণ করেননি বা উনি ইন্ট্রোডিউস করাননি, এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে ওনাকে আধুনিক শ্রেণীবিদ্যার জনক বলা হয় কেন? তার কারণ হচ্ছে আমাদের চারপাশে আমরা যত জীব দেখি, যত ধরনের জীব দেখি, ঠিক আছে, প্রত্যেকটা জীবের সায়েন্টিফিক্যাল শ্রেণীবিভাগ উনি প্রথম স্টার্ট করেছিলেন, ঠিক আছে? সায়েন্টিফিক পদ্ধতিতে ক্লাসিফিকেশানটা উনি প্রথম স্টার্ট করেছিলেন। এর আগেও, মানে ওনার আগেও অনেকেই স্টার্ট করার চেষ্টা করেছেন, যেমন অ্যারিস্টটল ট্রাই করেছিলেন, ঠিক আছে, কিন্তু সেটা সফলতা পায়নি তেমনভাবে। কার্ল লিনিয়াস ওয়াজ দ্য ফার্স্ট ম্যান বা ফার্স্ট সায়েন্টিস্ট বলতে পারো। উনি একজন সুইডিস্ট, মানে সুইডেনের বাসিন্দা ছিলেন, সুইডেন। তো সুইডেনের বাসিন্দা ছিলেন একজন, অর্থাৎ সুইডেনের বোটানিস্ট ছিলেন একজন উনি, ঠিক আছে? বোটানিস্ট বলতে পারো, জুলজিস্ট বলতে পারো, উনি ছিলেন। তো উনি কিন্তু এইটা প্রথম মানে প্রবর্তন করেন বা ইন্ট্রোডিউস করান, ঠিক আছে? তো এটা উনি কত সালে করেছিলেন? 1753-তে। দেখো একটা জিনিস বলে দিই, 1753 আর 1758, এই দুটো সাল ওনার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? 1753 এখানে লেখা আছে। বেসিক্যালি 1753-তে উনি প্লান্ট কিংডমের ওপর বেস করে, মানে প্লান্ট বা প্রাণীদের নয় কিন্তু, কাদের? গাছপালাদের, ঠিক আছে, বৃক্ষদের, উদ্ভিদদের, তাদের দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু করেছিলেন। সেটা কত সালে করেছেন? 1753-তে। আর 1758-এ উনি অ্যানিম্যালদের, অর্থাৎ প্রাণীদের কী করেন? উনি কিন্তু চালু করেন, ঠিক আছে? অ্যানিম্যাল, কারণ এই দুটো সালে উনি দুটো বই লিখেছিলেন। প্রথম বুকসে উনি প্লান্টদের দ্বিপদ নামকরণ, যেটাকে ইংলিশে বলা হয় বাইনোমিনাল, ঠিক আছে, জাস্ট এ মিনিট, বাইনোমিনাল নোমেনক্লেচার, ঠিক আছে? তো এই বাইনোমিনাল নোমেনক্লেচার, যার বাংলা হচ্ছে দ্বিপদ নামকরণ, বা যাকে বলা হয় বায়োনারি নোমেনক্লেচার, এই দুটো নামই ডাকা হয়। আইদার বলা হয় বাইনোমিনাল অথবা বলা হয় বায়োনারি। তো এই বায়োনোমিনাল নোমেনক্লেচার বা বায়োনারি নোমেনক্লেচার, এই দুটো টাইপের, অর্থাৎ দেখো কেন হয় আমি বলে দিই, এটার মানেটা কি সেটা একটু পরে বলছি। তো এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার বা বায়োনারি নোমেনক্লেচার উনি প্রথম চালু করেছিলেন। তো 1753-তে উনি প্লান্ট দিয়ে এটা স্টার্ট করেন, 1758-এ উনি অ্যানিম্যাল দিয়ে এটা শেষ করেন, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার এখানে কী হবে? এটা শ্রেণীবিদ্যার জনক হবে, অর্থাৎ কার্ল লিনিয়াসকে ফাদার অফ টেক্সোনমি বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার হলো? এক্সট্রা যে ইনফরমেশানগুলো আমি এখানে বাদ দিলাম সেটা আমি তোমাদের নেক্সটে গিয়ে বলে দেবো, চিন্তা করার কারণ নেই। চলো পরের প্রশ্নে।
নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে কোষপ্রাচীর সহ বহুকোষী ইউক্যারিওটিক নিউক্লিয়াস সমস্ত জীব স্থাপন করা যাবে? কোন রাজ্য বলতে প্রথম কথা রাজ্য মানে এখানে তোমাদের কিংডম। কোন কিংডমে সেই সমস্ত জীবরা থাকে এক যাদের ইউক্যারিওটিক নিউক্লিয়াস আছে, ঠিক আছে, ইউক্যারিওটিক নিউক্লিয়াস আছে যাদের। ইউক্যারিওটিক নিউক্লিয়াস বলতে কী বোঝায়? নিউক্লিয়াস এবং তার চারপাশে কী থাকবে? পর্দা আবৃত থাকবে। নিউক্লিয়াস এবং তার চারপাশে কী থাকবে? পর্দা আবৃত থাকবে। এরকম নিউক্লিয়াসকে বলা হয় ইউক্যারিওটিক নিউক্লিয়াস, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট কী বলেছে? তারা বহুকোষী হবে। তো বহুকোষী হবে এমন জীবদের কোন কিংডমে স্থাপন করা যেতে পারে? আর দেখো এখানে লেখা আছে তাদের কোষ প্রাচীরও থাকবে, ঠিক আছে, তাদের কী থাকবে? কোষ প্রাচীর থাকবে। ওকে, তো অ্যান্সার হবে আমাদের এখানে গাছপালা। বেসিক্যালি গাছপালা বলতে এটা তোমাদের গুগল করে নেওয়া হয়েছে বলে গাছপালা নেওয়া হয়েছে, ইংলিশে ছিল তোমাদের প্ল্যান্টি, TAE, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এইটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্ল্যান্টি মানে কি? প্লান্ট কিংডমের অন্তর্ভুক্ত যারা। প্লান্ট মানে গাছপালা। অ্যানিম্যাল কিংডম আমি তোমাদের একটু পরে পড়াবো। তো প্লান্ট কিংডমের যারা অন্তর্ভুক্ত তারা সবাই, তাদের সবার এই 3টে বৈশিষ্ট্য থাকে। তাদের ইউক্যারিওটিক নিউক্লিয়াস থাকে, 2 তারা বহুকোষী হয়, 3 তাদের কোষপ্রাচীর থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না বলো। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে এই ডিটেলসটা একটু ভালো করে বুঝে নাও। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ট্যাক্সোনমি কথাটা রয়েছে। ট্যাক্সোনমি শব্দটাকে আমরা 2টো পার্টে ব্রেকডাউন করতে পারি। একটা হচ্ছে ট্যাক্সো, 2 হচ্ছে নমি, ঠিক আছে। ট্যাক্সো শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড ট্যাক্সিস থেকে, যার মিনিং হচ্ছে অর্ডার। আর নমি শব্দটা এসছে নোমোস নামক গ্রিক ওয়ার্ড থেকে, যার ইংরাজি শব্দ হচ্ছে ল। দেখো অর্ডার মানে এখানে আদেশ নয়, অর্ডার মানে হচ্ছে আমরা বলি না কোনো জিনিসকে অর্ডারে সাজাও, অর্থাৎ নির্দিষ্ট ক্রমে সাজানো, এই ব্যাপারটাকে আমরা বলি অর্ডারে সাজানো। তো ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে ক্রমে সাজানো, ঠিক আছে। ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে ক্রম বেসিক্যালি, ঠিক আছে। তো সেখান থেকে আমরা ট্যাক্সও কথাটা পাচ্ছি, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রমে সাজাতে বলছে। আর সেই নির্দিষ্ট ক্রমে সাজানোর জন্য একটা স্পেশাল বিধি বা ব্যবস্থা করা হচ্ছে, নিয়মাবলীর ব্যবস্থা করা হচ্ছে, যেটাকে আমরা নোমোস বা ল থেকে পাচ্ছি, ঠিক আছে। তো ট্যাক্সোনমি শব্দের অর্থ কি? আমাদের চারপাশে যত জীব দেহ আমরা দেখি, জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয়কে বোঝানো হয়, ঠিক আছে। তো যত জীব দেহকে আমরা দেখি তাদেরকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজিয়ে তাদের মধ্যে শ্রেণীবিন্যাস করা, এটাকেই বলা হয় ট্যাক্সোনমি, ঠিক আছে। তো এই ট্যাক্সোনমি ওয়ার্ডটাকে দিয়েছিলেন, ট্যাক্সোনমি ওয়ার্ড কিন্তু কার্ল লিনিয়াস দেননি, ঠিক আছে, ওটা দিয়েছিলেন APD ক্যান্ডোলে। মনে রাখবে এটা ইউতে তোমাদের লেখা আছে কার্ল লিনিয়াস, কিন্তু নয়। ট্যাক্সোনমির শব্দটা দিয়েছিলেন কিন্তু APD ক্যান্ডোলে, ঠিক আছে। এবং কত সালে দিচ্ছেন উনি? 1813-এ দিচ্ছেন। এবং যে বইতে উনি এই শব্দটা প্রথম উল্লেখ করছেন সেটার নাম হচ্ছে এলিমেন্টারি থিওরি অফ বোটানি, ঠিক আছে, এলিমেন্টারি থিওরি অফ বোটানি। এইটাতে উনি কিন্তু প্রথম এই ট্যাক্সোনমি শব্দটাকে উনি কী করছেন? উনি কিন্তু উল্লেখ করছেন, ঠিক আছে। তো আমরা APD ক্যান্ডোলাকে ফাদার অফ ট্যাক্সোনমি না বলে কেন কার্ল লিনিয়াসকে দিই? দেখো কার্ল লিনিয়াস শব্দটা ডেফিনেটলি দেননি, কিন্তু উনি প্রথম ছিলেন যিনি ভেবেছিলেন যে সায়েন্টিফিক উপায়ে আমরা চারপাশের যে জীব জগৎ আছে তাকে আমরা ব্রেকডাউন করে করে নির্দিষ্ট বিধি মেনে ব্রেকডাউন করে সায়েন্টিফিক্যাল পদ্ধতিতে আমরা তাদের কী করতে পারি? শ্রেণীবিন্যাস করতে পারি, ঠিক আছে। এবং উনি শুধু এটা ভাবেননি, উনি তার যে বুকস আছে সিস্টেমা ন্যাচুরা, তার যে ফার্স্ট এডিশন অর্থাৎ প্রথম যে বইটা বেরিয়েছিল 1735 সালে, সেই বইতেই উনি কিন্তু একটা পঞ্চস্তরীয় সিস্টেম সেখানে চালু করেছিলেন। সেই পঞ্চস্তরীয় সিস্টেমে কী কী ছিল? পরবর্তীকালে এই পঞ্চস্তরীয় সিস্টেমটাকেই আমরা 7ম স্তরীয় সিস্টেম বা 7 হায়ারকিয়াল সিস্টেমে রূপান্তরিত করেছি, আধুনিক বিজ্ঞানীরা রূপান্তরিত করেছেন। তো পঞ্চম যে স্তরীয় সিস্টেম ছিল তাতে ফাইলাম এবং ফ্যামিলি এই দুটো ছিল না, বাকি কিংডম, শ্রেণী, অর্ডার, জেনাস এবং প্রজাতি এই 5টা ভাগ সেখানে উল্লেখ ছিল, টোটালি উল্লেখ ছিল। এবং সিস্টেমা ন্যাচুরা যে বই ছিল তাতে কিন্তু উনি কী করেন? এই ব্রেকডাউনটা করে দেন, ঠিক আছে। এই যে প্রত্যেকটা শ্রেণীতে খণ্ডে খণ্ডে বিভাজন, এটা উনি করে দেন, ঠিক আছে। তো ওই জন্য উনি প্রথম ট্যাক্সোনমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, ফার্স্ট ওনার মাথা থেকে এটা বেরিয়েছিল। এই জন্যই ওনাকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়, ঠিক আছে। ওনার যে বুকস আছে, 2টো বই আছে, একটু পরে একটা বইয়ের নাম আমি তোমাদের বলে দেবো। তো সিস্টেমা ন্যাচুরা যেটা 1735, অ্যাকচুয়ালি সিস্টেমা ন্যাচুরার 12টা খণ্ড আছে, 12টা এডিশন আছে, 12টা সংস্করণ আছে। তার মধ্যে প্রথম যে এডিশন তাতেই কিন্তু উনি এটা করেছিলেন, ঠিক আছে। ওই জন্য কার্ল লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা, এটা হলো প্রথম কথা। তো এই বিভাজন করার প্রয়োজনটা কেন পড়লো? চারপাশে জীবদেহ দেখছি, ওকে গুড, প্রত্যেকের নামকরণ করে দিই আমরা সায়েন্টিফিক্যালি, তাও গুড, কিন্তু কেন এই বিভাজন করার প্রয়োজন পড়েছিল? দেখো চারপাশে যে জীবজগৎ দেখছি কোনটাকে আমরা কী বলবো সেটাই শ্রেণীবিন্যাসের উপরেই নির্ভর করে, ঠিক আছে, সেটাই শ্রেণীবিন্যাসের উপরেই নির্ভর করে। আমরা প্রাণী বললে বাঘকেও আমরা প্রাণী বলবো, মানুষকেও আমরা প্রাণী বলবো, মৌমাছিকেও আমরা প্রাণী বলবো,
হাঁসকেও আমরা প্রাণী বলবো, সবাই প্রাণী। কিন্তু মৌমাছি আর মাছ তো এক নয়, মৌমাছি আর মানুষ তো এক নয়, তার মানে তাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সেই জন্য তাদের দেখতেও সেম নয়, তাদের কার্যকলাপও সেম নয়, কারোর আকার বড়, কারোর আকার ছোটো, কেউ উঠতে পারে কেউ পারে না, অর্থাৎ তাদের শারীরিক গঠনও আলাদা। কেন এটা হলো? মানুষ যখনই কেন শব্দটা উচ্চারণ করেছে তখনই বিজ্ঞান তার উত্তর দিয়েছে, ঠিক আছে, এবং সাইন্টিফিক্যাল উপায়ে উত্তর দিয়েছে। তো ইনিও কেন শব্দটা উচ্চারণ করেছিলেন, যার ফলে ওনার মনে ধাঁধা এসেছিলো, যেমন নিউটন বলেছেন কেন নিচে পড়ে কেন উপরে যায় না, তো তার ফলেই অভিকর্ষ তিনি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। সুতরাং ব্যাপারটা যেটা হচ্ছে, বা মহাকর্ষ আবিষ্কার করেছেন, তো ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে উনি ভেবেছিলেন যে এটা কেন হয়, এবং সেইটা দেখতে গিয়ে উনি কী করেছিলেন, উনি তার করে চলে গেছিলেন, এবং আস্তে 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 প্রত্যেকটা জিনিসকে উনি ডিভাইড করতে আরম্ভ করেন, বিভাজন করতে আরম্ভ করেন, ক্লাসিফিকেশন করতে আরম্ভ করেন, ঠিক আছে। তো কেন এটার প্রয়োজন পড়েছিল, কেন 5টা বা 7টা ভাগে ভাগ করার দরকার পড়েছিল? দেখো, আমরা যখন মানুষকে দেখি, দেখো এনসিইআরটিতে 4টে জিনিসের উল্লেখ আছে। অ্যাকচুয়ালি এনসিইআরটি 10-এ এই পার্টটা নেই, এই পার্টটা বেসিক্যালি এনসিইআরটি 11-12-এর পার্ট, ঠিক আছে। তো রেল আগেরবারেও প্রশ্ন দিয়েছে, এবারেও দেবে। তো দেখো, এই যে মানুষ, মৌমাছি, আম আর গম, এই 4টে জিনিসের উল্লেখ আছে, যে ওই 4টে জিনিসের বিজ্ঞানসম্মত নাম ডেফিনেটলি মুখস্থ রেখো, রেল দিয়ে দিতে পারে। মানুষের বিজ্ঞানসম্মত নাম সবাই জানি হোমো স্যাপিয়েন্স হয়, ঠিক আছে। তো মৌমাছির ক্ষেত্রে কী হয়, অ্যাপিস ম্যালিফেরা হয়, এই যে অ্যাপিস ম্যালিফেরা, ঠিক আছে। মৌমাছির ক্ষেত্রে কী হয়, অ্যাপিস ম্যালিফেরা হয়। তো দেখো, এই যে আমরা অ্যাপিস ম্যালিফেরা বলছি বা হোমো স্যাপিয়েন্স বলছি, ঠিক আছে। তো কেন দুটো খণ্ডে লেখা হয়? এটা কার্ল লিনিয়াসই প্রথম বলেছিলেন যে যখন কোনো বিজ্ঞানসম্মত নাম আমরা লিখব, তখন দুটো জিনিসকে নিয়ে আমরা সেই নামকরণটা করব। এই সিস্টেমটা কি বলা হয়, বাইনোমিয়াল নোমেনক্লেচার বা বায়োনারি সিস্টেম, ঠিক আছে। বাইনোমিয়াল নোমেনক্লেচার বা বায়োনারি সিস্টেম বলা হয়। বায়োনারি শব্দের অর্থ দুই। এবার এই যে পরীক্ষার সময় পড়তে পারে, রেল দিয়ে দিতে পারে, যেমন ধরো এপিস মেলিফেরা, এটা হচ্ছে আমাদের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে। এপিস মেলিফেরা, হোমো সাপিয়েন্স হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম। তো এপিস মেলিফেরার প্রথম যেটা এপিস, এটা হচ্ছে কিন্তু জেনাস বা গণ, এটাকে আমরা কি বলি, জেনাস বা গণ বলি, ঠিক আছে। আর লাস্ট যেটা ম্যালিফেরা, সেটা হচ্ছে প্রজাতি বা স্পিসিস, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, প্রজাতি বা বলি স্পিসিস। তো তোমাদের মনে রাখতে হবে, যে কোনো সায়েন্টিফিক নেম প্রথম কথা তারা ল্যাটিন হয়, এটা গেল প্রথম কথা। যে কোনো সায়েন্টিফিক নেম কী হয়, ল্যাটিন হয়। 2 নম্বর কথা হচ্ছে, যে কোনো সায়েন্টিফিক নেম দুটো জিনিস দিয়ে তৈরি হয়। এক হচ্ছে গণ, যেটা ফার্স্টে থাকে পার্টটা, সেটাকে আমরা গণ বলছি। দ্বিতীয় যে পার্টটা থাকে সেটাকে আমরা কি বলছি, প্রজাতি বা স্পিসিস বলছি, ঠিক আছে। যেমন হোমো স্যাপিয়েন্সের হোমোটা হচ্ছে গণ, স্পেসিস মানে স্যাপিয়েন্সটা হচ্ছে তোমাদের স্পিসিস, ঠিক আছে। তো মনে রাখবে, রেল প্রশ্ন দিয়ে দিতে পারে যে কোনো বিজ্ঞানসম্মত নামকে কোন দুটো দিয়ে তৈরি করা হয়। এবার এই যে পঞ্চস্তরীয় সিস্টেম বলছি, এটা কার্ল লিনিয়াস তৈরি করেছেন, সেটা পরবর্তীকালে 7 স্তরীয় বা 7ম স্তরীয় সিস্টেমে পরিণত হয়, 7 হায়ারার্কিক্যাল সিস্টেমে পরিণত হয়। সেই 7 হায়ারার্কিক্যাল সিস্টেমের যদি একদম মাথায় দেখো তাহলে থাকে কিংডম, আর একদম শেষে দেখো তাহলে থাকে প্রজাতি। রেল রিসেন্ট যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে, এই যে 7 বা 7ম স্তরীয় সিস্টেমটাকে অধক্রমে সাজাতে বলে। যদি অধক্রমে সাজাতে বলে, মনে রাখবে লাস্টে আমাদের প্রজাতি আসবে বা পিসিস আসবে, ফার্স্টে আমাদের আসবে কিংডম, কিংডম থাকবে, তারপর ফাইলাম, তারপর শ্রেণী, তারপর অর্ডার, তারপর ফ্যামিলি, তারপর জেনাস, তারপরে প্রজাতি, এইভাবে তোমাদের হয়, ঠিক আছে। এবার দেখো মনে রাখবে কী করে, দেখো প্রথম দুটো মনে রাখার জন্য আমি যেটা ট্রিক ইউজ করি, আমি ছোটোবেলা থেকে ইউজ করি, সেটা হচ্ছে কুংফু। আমি কুংফু শব্দটাকে ব্যবহার করি। কুংফু শব্দটা কিংডম, কুংফু থেকে কিং আর ফাই থেকে ফু, তো কুংফু মনে রাখলে আমার কিংডম আর ফাইলাম মনে থেকে যায়, ঠিক আছে। আর আমরা জানি যে গণ আর প্রজাতি মিলিয়ে আমাদের বিজ্ঞানসম্মত নাম তৈরি হয়, তো প্রথমে গণ তারপর প্রজাতি আসে, এই দুটো মনে থেকে যায়। মাঝখানেরটা তুমি কফ দিয়ে মনে রাখতে পারো। কফ কেন বলছি, সি মানে কফ, কফ মানে ক্লাস, ও ফর অর্ডার, এফ ফর ফ্যামিলি, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এই যে ক্লাস, শ্রেণী মানে ক্লাস, অর্ডার, ফ্যামিলি। তো মাঝখানে আছে আমাদের সিওএফ, উপরে আছে আমাদের কুংফু, নিচে আছে আমাদের গণ এবং জেনাস। গণ আর মানে গণ এবং প্রজাতি, তো গণ আর প্রজাতিটা মনে থেকে যাবে, যে কোনো বিজ্ঞানসম্মত নামে এই দুটো ইউজ হয়, ওই জন্য মনে থেকে যায়। এই মানে বাকি যে 5টা, সেই 5টা মনে রাখতে সমস্যা হয়, তো আমি বলে দিলাম এটাকে কুংফু দিয়ে মনে রাখবে। আর সিওএফ, সি ফর ক্লাস, ও ফর অর্ডার, এফ ফর ফ্যামিলি। এবার যে দুটো ছিল না কার্ল লিনিয়াসের, পরবর্তীকালে অ্যাড করা, সেটা হচ্ছে দুটোই ফ দিয়ে, ফাইলাম এবং ফ্যামিলি, এই দুটো হচ্ছে ছিল না কার্ল লিনিয়াসের পঞ্চস্তরীয় সিস্টেমে, এই দুটো ছিল না, বাকিগুলো সব কটাই ছিল। তো ফাইলাম আর ফ্যামিলি মনে থাকবে আশা করি। আর কোন দুটো দিয়ে আমাদের বিজ্ঞানসম্মত নাম ইউজ করা হয়, গণ এবং প্রজাতি, এই দুটো দিয়ে কিন্তু যে কোনো বিজ্ঞানসম্মত নামকে লেখা হয়। আর যে কোনো বিজ্ঞানসম্মত নাম কিন্তু ল্যাটিনে হয়, ঠিক আছে, এবং ইটালিকে লেখা হয়, অর্থাৎ বেঁকে বেঁকে লেখা হয়, ঠিক আছে। আশা করি জানো ইটালিক বলতে কি, কম্পিউটার সবাই ইউজ করো। তো দেখো মানুষের ক্ষেত্রে মনে রাখবে, মানুষ আর মৌমাছিকে যখন উনি দেখলেন এরা দুজনেই প্রাণী, ওকে গুড, এটা দুজনেই প্রাণী, ওই জন্য দেখো দুজনেকেই কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে রাখা হয়েছে। আমরা জানি যে 5টা কিংডম আছে, হোয়াইটেকারের মতে 5টা কিংডম আছে। কী কী কিংডম আছে জানো আশা করি, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি মানে ছত্রাক আর কি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া এবং প্লান্টি আগে, অ্যানিমেলিয়া পরে, লাস্টে লেখা হয়, ঠিক আছে। অ্যানিমেলিয়া মানে কি, যে সমস্ত প্রাণীকে আমরা দেখি তারা সব অ্যানিমেলিয়ার মধ্যে থাকে।
আর যে সমস্ত উদ্ভিদকে আমরা দেখি তারা সব কিসের মধ্যে থাকে, প্লান্টির মধ্যে থাকে, ঠিক আছে। তো মানুষ আর মৌমাছিকে যখন দেখলাম, ধরো তোমার সামনে 4টে জিনিস রাখা হয়েছে, মানুষকে রাখা হয়েছে, মৌমাছিকে রাখা হয়েছে, আমকে রাখা হয়েছে, জামকে রাখা হয়েছে, একটু পরে এই ধরনের জিনিস তোমাদের দিয়েছি। তো আম আর জাম তো ডেফিনেটলি উদ্ভিদ, কিন্তু মানুষ আর মৌমাছি তো প্রাণীতে, এই দুটো তো ক্যাটাগরাইজ করা গেল। কিন্তু মানুষ আর মৌমাছি প্রাণী হওয়া সত্ত্বেও এদের সব সেম নয়, তাই না? মানুষ আকৃতিতে অনেক বড় হয়, মৌমাছি সেই তুলনায় খুবই ক্ষুদ্র হয়। তো কেন এটা হচ্ছে, প্রকৃতি কেন এটা করেছে? তো সেটা খুঁজতে গিয়ে আমরা দেখলাম মানুষও অ্যানিমেলিয়া, মৌমাছিও অ্যানিমেলিয়া মানে অ্যানিম্যাল, কিন্তু মানুষ হচ্ছে কডাটার অন্তর্ভুক্ত। কডাটা বলতে কি যারা মেরুদণ্ডী, কিন্তু মৌমাছি কিন্তু কডাটার অন্তর্ভুক্ত নয়, মৌমাছি হচ্ছে আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত, ঠিক আছে, মানে ইনসেক্ট বা পতঙ্গ। সিমিলার মানুষের যে ক্লাস দেখা গেল সেটা দেখা গেল স্তন্যপ্রায়ী, কিন্তু মৌমাছি কিন্তু ইনসেক্টটা, অর্থাৎ ইনসেক্টের মধ্যে পড়ে গেল। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমরা ডিভিশনটা বুঝতে পারছি। এইরকম ডিভিশনকে খোঁজার জন্য, বার করার জন্য এই ক্লাসিফিকেশান দরকার হয়েছিল, ঠিক আছে। তো মানুষ আর মৌমাছি, মানুষটা প্লিজ দয়া করে সবটা মুখস্থ রাখলে ভালো হয়। অংশ পড়তে পারে যে মানুষের অর্ডার কি, প্রাইমেটা, প্রাইমেটার মধ্যে শিম্পাঞ্জি এরম পড়ে যেতে পারে, শিম্পাঞ্জি, মানুষ, তারপরে তোমার যে সমস্ত গরিলা, এরা কার মধ্যে পড়ে, এরা হচ্ছে প্রাইমেটার মধ্যে পড়ে। কিন্তু সবাই প্রাইমেটার মধ্যে পড়লেও এদের হোমো মানে ফ্যামিলি কিন্তু হোমোনিয়েডা, ঠিক আছে, ফ্যামিলি কিন্তু আলাদা হয়ে যায়, তারপর গণ আলাদা হয়, তারপর স্পিসিস আলাদা হয়ে যায়, ঠিক আছে, মানে এখান থেকেই 3-4টে ভাগ আবার হয়ে যায়। ওকে, তো আশা করি বুঝতে পারলে যে কেন এই ডিভিশনটা করার প্রয়োজন পড়েছিল। আমি বলবো তোমরা মানুষের সবটা মুখস্থ রেখো, আর বাকি যেগুলো বলবো তাহলে বিজ্ঞানসম্মত নামটা প্লিজ মুখস্থ রেখো, সবটা মুখস্থ রাখতে পারলে ভালো হয়। চলো নেক্সট পেজে যাবো আমরা। এই পেজে তোমাদের আম আর গম রেখেছি, কারণ এনসিইআরটিতে আছে, কিছু করার নেই, আমাকে একটু রাখতে হয়েছে। দেখো, আমের যে বিজ্ঞানসম্মত নাম হয়, মানে আমের যে গণ হয় সেটা তোমাদের হয় ম্যাঙ্গিফেরা, আর যে স্পিসিস হয় বা প্রজাতি হয় সেটা হয় ইন্ডিকা। তো আমের বিজ্ঞানসম্মত নাম কী হবে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই দুটো দিয়ে আমের বিজ্ঞানসম্মত নাম লেখা হয়। গমের ক্ষেত্রে দেখো টিটিক্রাম অ্যাস্টিভাম, ঠিক আছে, গমের ক্ষেত্রে কি টিটিক্রাম অ্যাস্টিভাম। তো মনে রাখবে এইগুলো, একটুখানি মাথা রাখবে, গমের আর আমের যে বিজ্ঞানসম্মত নাম অ্যাটলিস্ট এগুলো মুখস্থ করে যাও, নিচেরগুলো মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। তো আমরা দেখলাম যে আম আর গম দুটোই তো আমাদের উদ্ভিদ, ওই জন্য দেখো এরা প্লান্ট কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত আছে, প্লান্ট কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে, দুটোই প্লান্ট। কিন্তু যেই আমরা ওপর দিকে গেলাম, ফাইলাম দেখলাম, হ্যাঁ এরা দুজনেই সপুষ্পক উদ্ভিদ, ওই জন্য অ্যাঞ্জিওস্পার্ম, এও অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। কিন্তু যখনই আমরা ক্লাসে গেলাম আমরা পার্থক্যটা পেলাম কি, যখনই আমরা এদের বীজপত্র দেখলাম এরা হচ্ছে দ্বিবীজপত্রী, ডাইকটিলেডন এরা, আর এরা হচ্ছে মোনোকট অর্থাৎ একবীজপত্রী। আমাদের মাথায় কেন মনে হলো যে পার্থক্যটা আসা উচিত? তুমি যদি আম গাছকে দেখো, তুমি দেখবে হেভি মোটাসোটা গুঁড়িযুক্ত গাছ হয়। গম গাছ যেখানে সরু হয়, গম ধান এরা হচ্ছে সরু টাইপের গাছ হয়, ঠিক আছে, মানে অতটা স্ট্রং নয়। হ্যাঁ, এরা মাটি থেকে মাথা উঁচু করে দাঁড়ায় বটে, কিন্তু এদের গোড়া অত মোটা কোনো দিনই হয় না। তার মানে কিছু না কিছু পার্থক্য তো থাকবেই। এরা উদ্ভিদ হলেও, এরা অ্যাঞ্জিওস্পার্ম মানে উভয়ের ফুল হয় তা হলেও এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য তো আছে, যে কারণে এরা একই রকমের নয়। তো আমরা দেখলাম পার্থক্যটা এইখানে পেলাম, এরা মোনোকট মানে এরা ডাইকট, এরা হচ্ছে মোনোকট মানে এরা দ্বিবীজপত্রী আর এরা একবীজপত্রী, ঠিক আছে। আরও আমরা পার্থক্য পেলাম, অর্ডারে গিয়ে আমরা পার্থক্য পেলাম, ফ্যামিলিতে গিয়ে আমরা পার্থক্য পেলাম, আর লাস্টে আমরা পিসিস এবং জেনাসে গিয়ে পার্থক্য পেলাম। ওই পার্টটা মনে রাখবে যেটা আমি একটু আগে বললাম, যে তুমি আর আমি দুজনেই মানুষ, কিন্তু তাও তুমি আর আমির মধ্যে পার্থক্য আছে। আমি তুমি নই, তুমি আমি নও। কেন হয় এটা? কারণ জেনেটিক্সে পার্থক্য হয়। অর্থাৎ আমরা যখন শেষ পর্যায়ে যাই তখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্থক্যটা শেষ পর্যায়ে গিয়েই পরিলক্ষিত হয়, কারণ শেষ পর্যায়ে একদম ম্যাচ হওয়ার কথা, কিন্তু তার মধ্যেও যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমরা গণ আর প্রজাতি দিয়ে কী করি, ফুটিয়ে দিই। ওই জন্য বিজ্ঞানসম্মত নাম এই লাস্ট দুটো পার্ট দিয়েই প্রকাশিত হয়, কারণ নাম দেখলেই যাতে আমরা বুঝতে পারি কী পার্থক্য আছে। এবার দেখো, আমাদের মতো সাধারণ মানুষ যারা বিজ্ঞানী নই, যারা জাস্ট পড়াই বা যারা জাস্ট তোমরা যারা শিক্ষার্থী, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয় ডাইরেক্টলি যে কীভাবে এটা পার্থক্যটা করে। যারা সায়েন্টিস্ট, যারা বোটানিস্ট বা যারা জিওলজিস্ট, তারা ইজিলি বুঝতে পারে যে পার্থক্যটা কোথায় আছে, ঠিক আছে। সুতরাং এইভাবেই কিন্তু বিজ্ঞানসম্মত নামটাকে কী করা হয়েছে, তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পারলে। তো এই পার্টটা মাথায় রেখো। যারা এখনও না বুঝতে পারছো, তো আমার মনে হয় নেক্সট স্লাইড আমি যা বলবো তাতে তোমরা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। চলো দেখো, ধরো তোমাকে এই তিনটে নয়, 1 2 3 4 5 6 6টা নাম দিয়ে দেওয়া হয়েছে। ধরো তোমাকে এই 6টা নাম দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে যে এদের তুমি ডিভিশন করো, ঠিক আছে। এটা আরও ক্লিয়ার হবে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের আর বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো কেন এই 7টা স্তরীয় সিস্টেম করা হয়েছিল। ধরো তোমাকে এই 6খানা নাম দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এই 6খানা নাম তুমি যদি দেখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাবে যে আমি প্রাণীর মধ্যে কাকে কাকে রাখবো বলো। প্রাণীর মধ্যে মানুষকে রাখবো, ঠিক আছে, আমি লিখছি এখানে, দেখো এইটুকু একটু বুঝে নাও, সুবিধা হবে। আমি প্রাণীর মধ্যে কাকে কাকে রাখবো বলো। আমি মানুষকে রাখবো প্রাণীর মধ্যে, ওকে। আমি সিংহকে রাখবো, হ্যাঁ রাখবো, ঠিক আছে। আমি বাঘকে রাখবো, হ্যাঁ রাখবো। আমি কি বিড়ালকে রাখবো, হ্যাঁ রাখবো, ঠিক আছে। আমি এদেরকে সব কী করলাম, আমি প্রাণীর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর উদ্ভিদের মধ্যে কাদের কাদের ঢোকালাম, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আম আর জাম,
ঠিক আছে, আম আর জাম এরা সবাই কিসের মধ্যে যাবে, এরা সবাই উদ্ভিদের মধ্যে যাবে। আম আর জাম এই দুটো আমার উদ্ভিদের মধ্যে চলে গেল, ওকে ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, কারণ আমরা ইজিলি এই ডিভিশনটা করতে পারি। ঠিক আছে, কিন্তু মানুষ, সিংহ, বাঘ, বিড়াল এরা সবাই প্রাণী হওয়া সত্ত্বেও এদের বিহেভিয়ার, এদের গঠন, এদের স্ট্রাকচার সব কিন্তু সেম নয়, সব কিন্তু সেম নয়। ঠিক আছে, তো আমরা কী দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে আমি মানুষে যাচ্ছি, ঠিক আছে, যে আমি মানুষে যাচ্ছি আমি কী দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু অ্যানিম্যালিয়ার মধ্যে পড়ছে, প্রাণী মানে অ্যানিম্যাল, এরা সবাই অ্যানিম্যালিয়ার মধ্যে পড়ছে, এরা সবাই কিসের মধ্যে পড়ছে, অ্যানিম্যালিয়ার মধ্যে পড়ছে। ওকে গুড, এরা সবাই অ্যানিম্যালিয়ার মধ্যে পড়লো। সবাই অ্যানিম্যালিয়া হওয়া সত্ত্বেও এদের সব কটা যে এদের যে প্রাকৃতিক বা বলতে পারো মানে শারীরিক বা বলতে পারো এদের যে গঠনগত বৈশিষ্ট্য এক নয়, এটাই আমি বলতে চাইছি। তো যখন আমি মানুষকে দেখলাম, মানুষ অ্যানিম্যালিয়ার মধ্যে পড়া সত্ত্বেও, ঠিক আছে, মানুষের যে ফাইলাম হলো সেটা আমরা দেখলাম কর্ডাটা। ঠিক আছে, কী হলো, কর্ডাটা মানে মেরুদণ্ডী। তো মানুষ মেরুদণ্ডী হলো। সিংহ কি মেরুদণ্ডী? হ্যাঁ, সিংহ মেরুদণ্ডী। ওকে, মানে সবারই মেরুদণ্ড আছে। বাঘ কি মেরুদণ্ডী? হ্যাঁ, বাঘও মেরুদণ্ডী, কর্ডাটা। ঠিক আছে, আচ্ছা, বিড়াল কি মেরুদণ্ডী? হ্যাঁ, মেরুদণ্ডী, কর্ডাটা। তো দেখলাম এরা সবাই কর্ডাটা হলো। ঠিক আছে, আচ্ছা, কর্ডাটা হওয়ার পর আমরা যখনই, আমরা জানি প্রথমে কিংডম থাকে, তারপর ফাইলাম থাকে। ঠিক আছে, কিংডম, ফাইলাম, তারপরে সিওএফ থাকে, মানে ক্লাস, অর্ডার এবং ফ্যামিলি থাকে। তো এরপর আমরা ক্লাসে যাব, কারণ এরা সবাই কিংডম তো অ্যানিমেলিয়ার মধ্যেই আছে। ফাইলাম এদের কী হলো, ফাইলাম, আমি এইভাবেই লিখছি, বাংলায় লিখছি ফাইলাম। ফাইলাম এদের কী হলো, কর্ডাটা হলো এর ফাইলাম। তো কর্ডাটাতেও দেখলাম সবাই এদের মিলই আছে, অসুবিধা কিছু নেই। আমরা যেই ক্লাসে গেলাম, ক্লাসে আমরা যেই গেলাম দেখলাম ক্লাসেও এদের মিল রয়েছে। এরা সবাই স্তন্যপায়ী মানে ম্যামালিয়া, মানে ম্যামাল। ঠিক আছে, এরা সবাই কি স্তন্যপায়ী মানে ম্যামাল। এও ম্যামাল, কারণ এদের যে সন্তান সন্ততি হয় তারা মাতৃদুগ্ধ পান করেই বড় হয়। ঠিক আছে, এও ম্যামাল, দেখলাম এও ম্যামাল মানে স্তন্যপায়ী, দেখলাম এও ম্যামাল। তো এখনও পর্যন্ত তো আমরা অমিল পাচ্ছি না, কিন্তু অমিল তো হওয়া উচিত, কারণ এদের তো সব দেখতে সেম নয়, সব দেখতে এদের সেম তো নয়। তো আমরা যেই এর পরেরটায় গেলাম, যে আমরা জানি প্রথমে থাকে আমাদের কিংডম, যেটা কিনা প্রাণী অ্যানিমেলিয়ার মধ্যে ঢুকে গেছে, ফাইলাম, ক্লাস, তারপরে ও মানে অর্ডার, ক্লাস হলো সিওএফ, ও মানে অর্ডার। যেই আমরা অর্ডারে গেলাম আমরা দেখলাম মানুষ কিন্তু প্রাইমেটার মধ্যে পড়ছে। মানুষ কিসের মধ্যে পড়ছে? প্রাইমেটার মধ্যে, যেখানে এই তিনটের অর্ডার হচ্ছে কার্নিভোরাস মানে মাংসাশী। ঠিক আছে, কার্নিভোরাস মানে মাংসাশী। ঠিক আছে, ভোরাস। তো আমরা ক্লিয়ারলি দেখলাম, হ্যাঁ, এই জায়গায় আমরা ডিফারেন্সিয়েশনটা পেলাম। ইয়েস, মানুষ তো প্রাইমেটা শব্দের অর্থ কী জানো? প্রাইম মানে সর্বেসর্বা, সেরা যে। ঠিক আছে, মানুষ, শিম্পাঞ্জি এদেরকে প্রাইমেটার মধ্যে রাখা হয়, যার মধ্যে মানুষ আবার ডিভিশন হয়ে যায় ওখানে। ঠিক আছে, দেখলাম এখানে আমাদের আলাদা হয়ে যাচ্ছি আমরা। এবার দেখো, ওকে গুড, এরা সবাই কার্নিভোরাস হলো, কিন্তু সিংহ আর বাঘও তো সেম নয়, সিংহ আর বাঘ এরাও তো সেম নয়। ঠিক আছে, তারপরে এদেরও মাঝখানে কোথাও না কোথাও অমিল আছে। আবার বাঘ আর বিড়াল এরাও তো সেম নয়, এখনও পর্যন্ত আমরা কোনো অমিল পাইনি, কিন্তু এরা তো সেম নয়, তার ডেফিনেটলি কোনো কোনো প্রবলেম তো আছেই। আমরা যখন বাঘ আর বিড়ালে গেলাম আমরা দেখলাম যে সিংহ আর বাঘ এদের যে গণ হয় এই দুটোর, সিংহ আর বাঘ, জাস্ট এ মিনিট, দেখো সিংহ আর বাঘ, ঠিক আছে, সিংহ আর বাঘ এদের যে গণ হয়, ঠিক আছে, অর্থাৎ জেনাস, গণ, এদের যে গণ হয় সেটা হয় প্যান্থেরা। সেটা কী হয়? প্যান্থেরা। সিংহের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হয় প্যান্থেরা লিও, আর বাঘের হয় প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, প্যান্থেরা লিও এবং প্যান্থেরা টাইগ্রিস, একটু মুখস্থ রেখে পরীক্ষার সময় পড়তে পারে। কিন্তু বিড়ালের যে গণ হয় সেটা হয় তোমাদের ফেলিস। কী হয়? ফেলিস। ঠিক আছে, কী হয়? ফেলিস। ওকে, বিড়ালের যে গণ হয় সেটা কী হয়? ফেলিস। তো আমরা দেখলাম হ্যাঁ পার্থক্য হচ্ছে এই কারণেই, কারণ এই সমস্ত অমিল আমরা পাচ্ছি তাই। ঠিক আছে, ফেলিস ক্যাটাস, বিড়ালের যে বিজ্ঞানসম্মত নাম ফেলিস ক্যাটাস। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় পার্থক্য হয়ে যাচ্ছে। তো এই পার্থক্যগুলোকে সহজে বুঝবো কী করে? সবসময় তো সম্ভব নয় যে প্রত্যেকটা আমরা জীবকে তুললাম, তাদের শারীরিক বিশ্লেষণ করতে আরম্ভ করলাম, তাদের খাদ্যাভ্যাস বিশ্লেষণ করতে আরম্ভ করলাম না। আমরা কি করলাম? আমরা তার জন্য এদেরকে শ্রেণীতে বিভক্ত করে দিলাম, শ্রেণীবিন্যাস করলাম এদের। এই শ্রেণীবিন্যাসের কারণেই ওই 7টা শ্রেণীবিন্যাস প্রয়োজন হয়েছিল, তা না হলে প্রত্যেক থেকে আলাদা করা যাচ্ছিল না। ঠিক আছে, সিংহ আর বাঘও আলাদা। যেমন দেখো, এটা প্যান্থেরা লিও, এর যে বিজ্ঞানসম্মত নাম হয় সিংহের সেটা হয় প্যান্থেরা লিও, তার মানে এর কী আলাদা হয়ে গেল? দেখো, এর প্রজাতি আলাদা হয়ে গেল। আর বাঘের বিজ্ঞানসম্মত নাম কী হয়? প্যান্থেরা টাইগ্রিস। টাইগার বলি, মনে রাখা সোজা। লিও মানে লায়ন বলি, সেখান থেকে লিও আসছে, টাইগ্রিস। ঠিক আছে, দেখো মনে রাখা সোজা। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এদের প্রজাতি আলাদা হয়ে গেল, কারণ আমরা জানি যে কোনো বিজ্ঞানসম্মত নামে ফার্স্ট পার্টটা হয় আমাদের গণ আর লাস্ট পার্টটা হয় আমাদের প্রজাতি। এটা ভালো করে মাথা রাখে, এর প্রশ্ন আসতে পারে। তো এইভাবেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে।
আবার তুমি একটু আগে তোমাকে দেখালাম যেমন আম আর গম আলাদা নয়, দুজনেই উদ্ভিদ কিন্তু আম আর গম আলাদা নয়। যেমন আম আর জামও আলাদা হবে না, শেষে কোথাও না কোথাও গিয়ে অমিল পাবে। এই অমিলটাকে ইজিলি বোঝার জন্য আমরা কী করি, আমরা এই গণ আর প্রজাতি দিয়ে, কারণ একদম শেষ পর্যায়ে যে দুটো পার্ট থাকে, ঠিক আছে, একদম শেষ পর্যায়ে যে দুটো পার্ট থাকে সেই দুটো পার্টে গিয়েই কিন্তু কী হয়, সব থেকে বেশি অমিলটা পাওয়া যায়, মানে একদম লেটেস্ট অমিলটা পাওয়া যায়। আমিও মানুষ, তুমিও মানুষ, তোমার আর আমার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, ঠিক আছে, যদিও আমরা দুজনেই হোমোস্যাপিয়েন্স, সেটা আমাদের জেনেটিক বিশ্লেষণ করলে পাওয়া যাবে। আশা করি বুঝতে পারলে। তো একদম শেষ পর্যায়ে গিয়েই কিন্তু সূক্ষ্ম যে ডিফারেন্সগুলো হয় সেটা পাওয়া যায়। তো সেই জন্যেই একদম শেষ পর্যায়ে যে দুটো থাকে গণ আর প্রজাতি, সেই দুটো দিয়েই এদের নামকরণ করা হয়, বিজ্ঞানসম্মত নাম লেখা হয়, যাতে ইজিলি নাম দিয়েই বোঝা যায় এদের মধ্যে কী ডিফারেন্স আছে। আমার কথা বোঝা গেল। ওই জন্যই 7খানা স্তরে কিন্তু এদেরকে ভাগ করা হয়েছিল। আশা করি বুঝতে পারলে। এবার চলো প্রশ্নে যাব, তোমাদের অসুবিধা যা আছে অনেকটা দূরীভূত হয়েছে আশা করি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা করানোর জন্যই তোমাদের অত ডিটেলিংটা আমি বললাম। লিনিয়ার অনুক্রমকে অধক্রমে সাজাও। আমরা একটু আগে দেখলাম কুংফু দিয়ে মনে রাখতে বলেছি, কুংফু, ঠিক আছে, কুংফু। বলো কুংফু দিয়ে কী আসে? কুংয়ে আসে কিংডম, ঠিক আছে। আর তারপরে কী আসে? তারপরে আসে আমাদের ফু ফর ফাইলাম, ঠিক আছে। এই যা বলে দিয়েছি আর জীবনে ভুল যাবে না, ঠিক আছে, ফাইলাম। তারপরে কী আসে? আমাদের COF আসে, ঠিক আছে, C ফর ক্লাস, O ফর অর্ডার, F ফর ফ্যামিলি, F ফর ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরও দুটো আসে, যে দুটো দিয়ে আমাদের নামকরণ তৈরি হয়, মানে বিজ্ঞানসম্মত নাম তৈরি হয়। একটা হচ্ছে জেনাস মানে গণ, আর তার একদম লাস্টে কী থাকে? স্পিসিস বা প্রজাতি থাকে, ঠিক আছে। তো ক্লিয়ার? এই হচ্ছে অধক্রম। প্রথমে আমাদের থাকবে কিংডম আর শেষে আমাদের থাকবে স্পিসিস, মাঝেরগুলো মনে রাখতে হবে তোমাকে। তো দেখো সেইটা কোথায় আছে, সব কটাই দেখো কিংডম কিংডম আছে, তো ডি তো আমাদের ফার্স্ট অপশন হবে না। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? যেখানে গ কেন করা আছে, যাই হোক কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা সি আর এটাকে এ করে নাও, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের সি হবে। দেখো কারণ কিংডম, ফাইলাম, কুংফু, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। ক্লাস মানে শ্রেণী, মনে রাখবে এটার যে বাংলা হয় সেটা শ্রেণী হয়, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ক্লাস, দেখো এখানে তোমাদের COF, এই যে COF রয়েছে, লাস্টে আমাদের জেনাস এবং প্রজাতি রয়েছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সি আমাদের ম্যাচ করছে, এও আমাদের অ্যান্সার হবে না, বিও আমাদের অ্যান্সার হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার যদি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলতো তাহলে কী করতাম? দেখো ঊর্ধ্বক্রমে সাজালে কী হবে? কিংডম লাস্টে চলে আসবে আর পিসিস মাথায় চলে যাবে। ঊর্ধ্বক্রম শব্দের অর্থ হচ্ছে যেটা ফার্স্টে ছিল সেটাকে লাস্টে দাও, যেটা লাস্টে ছিল সেটাকে ফার্স্টে দাও। তো স্পিসিস প্রথমে যাবে, কিংডম পরে যাবে। আচ্ছা, এই ঊর্ধ্বক্রম অধক্রম কেন করা হয় সেটাও একটু বলে দিই। মনে রাখবে একই রকম দেখতে সবথেকে বেশি জীব সবার মাথায় যেটা থাকে সেইটাতে বেশি থাকে, আর আস্তে আস্তে কী হয় সেটা কমতে থাকে। পিসিসে গেলে দেখবে খুব কম হয়। যদি কিংডমের মধ্যে 100টা প্রাণী থাকে, আমরা দেখব তাদের ডিভিশন করতে 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 করতে, মানে তাদের পার্থক্য বার করতে 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 আমরা দেখবো যখন পিসিসে যাব হয়তো সেখানে 20খানা রয়েছে, মানে এক একটা পিসিসে হয়তো 20খানা করে জীব রয়েছে, ঠিক আছে। সুতরাং যে 100টা জীব ছিল তারা ভাগ হয়ে গেছে 5টা ব্যাপারে, এবং প্রত্যেকটা পার্টে লাস্টে আমরা গিয়ে দেখবো 20টা হচ্ছে। কেন এরকম হয়? কারণ যেমন দেখো আমরা মানুষকেও অ্যানিম্যালের মধ্যে রাখবো, আমরা শিম্পাঞ্জিকেও অ্যানিম্যালের মধ্যে রাখবো, আমরা বিড়ালকেও অ্যানিম্যালের মধ্যে রাখবো, আমরা কুকুরকেও অ্যানিম্যালের মধ্যে রাখবো, আমরা সিংহকেও অ্যানিম্যালের মধ্যে রাখবো। এরা সবাই অ্যানিম্যাল, এরকম 100খানা ধরো অ্যানিম্যালের মধ্যে আছে, তার মানে অ্যানিম্যাল কিংডম যেটা কিংডম তার মধ্যে সব থেকে বেশি প্রাণী ঢুকে গেল। কিন্তু আমরা দেখবো বিড়াল আর কুকুর আর সিংহ এরা সঙ্গে সঙ্গে যেই আমরা পরের স্তরে যাবো ভাগ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এরা একটা পার্টে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর মানুষ আর শিম্পাঞ্জি আর একটা পাতে আমাদের কীভাবে ঢুকে যাবে। তো দেখলাম দেখো ডিভিশন হয়ে যাচ্ছে। আগে যেখানে 1 2 3 4 5 6 ছিল প্রাণী কিংডমের মধ্যে, আমি ধরে নিচ্ছি, এখন দেখা গেল যেই আমরা ফাইলামে গেলাম দেখো দুটো পার্টে আলাদা হয়ে গেল, ঠিক আছে। ফাইলামে না, আরেকটু গেলে হবে, এক্স্যাক্টলি যে ফাইলামে গেলেই এরা আলাদা হবে তা নয়, আরেকটু যখন যাবো প্রাইমেটা থেকে আলাদা হয়ে যাবে, মানে অর্ডারে গেলে এরা আলাদা হয়ে যাবে, তারা কী হবে সঙ্গে সঙ্গে এরা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ অর্ডারে গেলে আমরা কী দেখতে পাবো, যে পাঁচটাই ছিল তা আর থাকছে না, প্রত্যেকটা অর্ডার এখানে দেখো 2টো হয়ে গেছে, এখানে দেখো 3টে হয়ে গেছে, অর্থাৎ টোটাল কিংডমে যা ছিল সেটা কমতে থাকে আস্তে আস্তে যত সেটা নিচের স্তরে আসতে আরম্ভ করে। এই জন্য আমরা এটাও অনেক সময় রেল প্রশ্ন দেয়, অলরেডি প্রশ্ন দিয়েছে যে সবথেকে সিমিলার বা একই রকম দেখতে জীব সবথেকে বেশি, এই যে আমরা 7 স্তরীয় ব্যবস্থা বললাম তার মধ্যে কোন স্তরে বেশি পাওয়া যায়? সবথেকে বেশি পাওয়া যায় কিংডমে, সবথেকে কম কোথায় পাওয়া যায়? স্পিসিসে পাওয়া যাবে, কারণ আস্তে আস্তে তাদের সংখ্যা কমতে থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। এর মধ্যে কোন রাজ্যে একটি জীব রাখা যেতে পারে যারা এককোষী, ইউক্যারিওটিক এবং সালোক সংশ্লেষী? 3টে পয়েন্ট বলা আছে, এককোষী বলা আছে, ইউক্যারিওটিক বলা আছে আর সালোক সংশ্লেষী বলা আছে। দেখো ইউক্যারিওটিক জীব তাদের বলা হয় যাদের প্রত্যেকটা কোষ অঙ্গাণু, কোষের মধ্যেকার যে কোষ অঙ্গাণু সেগুলো কী হয়? মেমব্রেন কভার্ড হয়, অর্থাৎ
নিউক্লিয়াস পর্দা আবৃত হয়, ঠিক আছে। তাদের প্রত্যেকটার গায়ে কী থাকে, একটা কোষ আবরণী থাকে, প্রত্যেকটা কোষের মধ্যে যে কোষ অঙ্গাণু থাকে তাদের গায়ে। এই ধরনের যে কোষ তাকে আমরা বলি ইউক্যারিওটিক সেল, আর যারা এই ধরনের কোষ ধারণ করে তাদের আমরা বলি ইউক্যারিওটিক অর্গানিজম, ঠিক আছে। তো ইউক্যারিওটিক জীবদের যারা কিনা আবার সালোক সংশ্লেষী মানে ফটোসিনথেটিক এবং যারা কিনা ইউনিসেলুলার মানে এককোষী, তাদেরকে কোন গ্রুপে রাখা যায়, মানে অ্যাকচুয়ালি কোন কিংডমে রাখা যায়, এটা একটা কিংডম, সেটা হচ্ছে তোমাদের প্রোটিস্টা। তোমরা দেখবে ইউথের বইতে অ্যানিম্যাল কিংডমের মধ্যে প্রোটিস্টাকে ঢোকানো রয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি প্রোটিস্টা কোনো অ্যানিম্যাল কিংডম নয়, প্রোটিস্টা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের যে কিংডম আছে তার উপর বেস করে তোমাদের প্রোটিস্টা দেওয়ার। প্রোটিস্টা যে অ্যানিম্যাল তা কিন্তু নয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, প্রোটিস্টা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। বিজ্ঞানী হোয়াইটেকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী ড্যাশ জীবের সুসংজ্ঞায়িত নিউক্লিয়াস নেই, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই। সুসংজ্ঞায়িত কথার মানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড। প্রথম কথা হচ্ছে 1969 বোটানিস্ট ছিলেন একজন, তার নাম হচ্ছে R.H. হোয়াইটেকার। এখানে শুধু হোয়াইটেকার কথাটা দেওয়া আছে, ফুল নেম হচ্ছে R.H., এর সামনে যোগ করে নিতে পারো, R.H. হোয়াইটেকার। উনি কিন্তু একটা 5 কিংডম ক্লাসিফিকেশান করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ পুরো যে আমাদের চারপাশে আমরা যেহেতু জীবজগৎ দেখি তাকে তিনি 5টা পার্টে ভাগ করে দিয়েছিলেন, ঠিক আছে। সেই 5টা পার্ট কী কী আমি এখানে লিখছি। প্রথম হচ্ছে মোনেরা, ঠিক আছে, প্রথম কী হচ্ছে আমাদের মোনেরা। নেক্সট হচ্ছে প্রোটিস্টা, নেক্সট হচ্ছে কি প্রোটিস্টা। তারপরে যেটা নেক্সট সেটা হচ্ছে ফাঙ্গি বা ফাঞ্জাই, তো আমি এখানে ফাঙ্গাস বলে লিখছি, ফাঙ্গাস। তারপর হচ্ছে আমাদের ছিল প্লান্টি মানে উদ্ভিদ জগৎ, অনেকে জফলা দেয়। তারপর হচ্ছে ছিল অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, ঠিক আছে। তো একটু আগে আমি তোমাদের যেটা বললাম, যত অ্যানিমেল আছে, বাঘ, সিংহ, ইঁদুর, বিড়াল, আমরা, ঠিক আছে, পাখি, মাছ, এরা সবই অ্যানিমেলিয়ার মধ্যে পড়ে। সুতরাং প্রোটিস্টা কিন্তু অ্যানিমেল কিংডমের অন্তর্ভুক্ত নয়, প্রোটিস্টা কিন্তু অ্যানিমেল কিংডমের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে 5টা যে কিংডমে ভাগ করা হয়েছিল, টোটাল জগৎকে 5টা যে কিংডমে ভাগ করা হয়েছিল, সেই 5টা ভাগ হচ্ছে এইটা। এটা কে করেছিলেন, হোয়াইটেকার করেছিলেন, বিজ্ঞানী হোয়াইটেকার। এটা হচ্ছে আমাদের মোস্ট ডিসকাসড এবং মোস্ট ওয়েল প্রেফার্ড একটা ক্লাসিফিকেশান হচ্ছে এইটা। এখনও পর্যন্ত এই ক্লাসিফিকেশানটাকেই সায়েন্টিফিক্যালি সবথেকে স্ট্রং বলে ধরে নেওয়া হয়, যদিও 6 কিংডম ক্লাসিফিকেশনও আছে এবং 3 ডোমেন এবং 6 কিংডম ক্লাসিফিকেশান আছে, একটু পরে বলে দিচ্ছি। তো হোয়াইটেকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী ড্যাশ জীবের কোনো সুসংজ্ঞায়িত নিউক্লিয়াস ছিল না, সেটা হচ্ছে মোনেরা। মোনেরা হচ্ছে অতি প্রাচীন জীব, এদের সুসংজ্ঞায়িত ওয়েল ডিফাইন্ড কিন্তু নিউক্লিয়াস ছিল না। এবং সোজা কথা বলতে এই যে মোনেরা, এরা যে কোষযুক্ত সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষযুক্ত, প্রোক্যারিওটিক কোষযুক্ত। প্রোক্যারিওটিক কোষ বলতে কেমন কোষ, তেমন কোষ যাদের কোষ অঙ্গাণু ইভেন নিউক্লিয়াসও কী থাকে না, কোষ পর্দা আবরণই থাকে না তাদের। এমন কোষ যে কোষে কোনো নিউক্লিয়াস পর্দা থাকবে না, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে কোনো পর্দা বা মেমব্রেন নেই, সেই ধরনের যে কোষ তাকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ বা প্রাচীন কোষ। এই প্রাচীন কোষের যে নিউক্লিয়াস থাকে সেটা ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞায়িত হয় না। তাই অ্যান্সার আমাদের কী হবে, মোনেরা। তুমি দেখতে পাচ্ছ প্রথম যে গ্রুপ সেটা হচ্ছে মোনেরা। যত আমরা নিচের দিকে যাব তত আমরা ডেভেলপড প্রাণীকে দেখতে পাবো। সবথেকে ডেভেলপড কারা, আমরা। আর আমরা কিসের মধ্যে থাকি, অ্যানিমেলিয়া গ্রুপের মধ্যে থাকি, এবং আমাদের সঙ্গে ইঁদুর, বিড়াল, বাঘ, সিংহ, শিম্পাঞ্জি সবাই কিন্তু এই গ্রুপের মধ্যে থাকে। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, ডি বা মোনেরা অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন। কে সমস্ত জীবন্ত প্রাণীকে, অ্যাকচুয়ালি এটা জীবন্ত প্রাণী হবে না, জীবন্ত জীবজগৎকে হবে, ঠিক আছে, জীবন্ত জীবদের বলতে পারো, জীবদের এইটা বললে কারেক্ট হবে। জীবন্ত জীবদের 5টি রাজ্যে ভাগ করেছিলেন, ঠিক আছে। অ্যান্সার হবে তোমাদের হোয়াইটেকার। একটু আগে তোমাদের বললাম R.H. হোয়াইটেকার 1969, ওখানে তিনি কী করেছিলেন, 5টা পার্টে ভাগ করেছিলেন, একটু আগে তোমাদের বললাম। যদি এখানে একটি এক্সট্রা ইনফরমেশান আমি তোমাদের দিই, তাহলে মানে অনেক কিছু তোমাদের খাতায় লিখতে হবে। তো খাতা বের করে নাও, কারণ আমি একটু করে মুছবো, একটু করে লিখবো, কারণ এই পুরো পেজে সেটা ধরানো সম্ভব হবে না। প্রথম কথা একটু জিনিস একটা বলি, সেটা হচ্ছে ফার্স্ট যে এই যে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাগ, এটা স্টার্ট করেছিলেন কে জানো, অ্যারিস্টটল স্টার্ট করেছিলেন, ঠিক আছে, অ্যারিস্টটল। সায়েন্টিফিক্যাল যে শ্রেণীবিভাগের কথা আমরা বলি সেটা ফার্স্ট স্টার্ট কে করেছিলেন, অ্যারিস্টটল, ঠিক আছে। অ্যারিস্টটল কী করেছিলেন, প্রাণী জগৎকে 2টো পার্টে ভাগ করে দিয়েছিলেন, ঠিক আছে। প্রাণী জগৎকে, আমি একটু এদিকে সরি লিখছি, ঠিক আছে, প্রাণী জগৎকে উনি 2টো পার্টে ভাগ করে দিয়েছিলেন অ্যারিস্টটল। 2টো পার্ট কী কী ছিল, একদল প্রাণী যাদের লাল রক্ত আছে, ঠিক আছে, লাল রক্ত আছে, রেড
ঠিক আছে, মানে আরবিসি আছে, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসল, অর্থাৎ যেটাকে বলি আমরা রেড ব্লাড সেল বলি, অর্থাৎ লোহিত রক্তকণিকা আছে। আর এক দল যাদের লাল রক্তকণিকা নেই, লাল রক্ত নেই, ঠিক আছে। এই দুটো পার্টে উনি কী করেছিলেন, প্রাণীদের ভাগ করেছিলেন। তেমনই উনি উদ্ভিদদেরও তিনটে পার্টে ভাগ করেছিলেন, ঠিক আছে। কী কী তিনটে পার্ট ছিল? তিনটে পার্ট কী কী ছিল? দেখো, এটা আমি ইংলিশে লিখছি, কিছু করার নেই। প্রথম যেটা পার্ট ছিল সেটা হচ্ছে, বা লাস্ট যেটা পার্ট ছিল সেটা হচ্ছে ট্রি। মাঝে যে পার্টটা ছিল সেটাকে আমরা বলি শ্রাব, SHRUB, ঠিক আছে, শ্রাবস। আর হার্ব, HERB, ঠিক আছে। এই তিনটে পার্টে উনি কী করেছিলেন, উদ্ভিদদের ভাগ করে দিয়েছিলেন, ঠিক আছে। হার্ব, শ্রাব এবং ট্রি, এই তিনটে পার্ট বলতে কী বোঝায়? দেখো, ট্রি বলতে বোঝায় তোমরা চারপাশে যে সমস্ত গাছকে দেখো যাদের মোটা বলতে পারো কাণ্ড থাকে, যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, আম, জাম, এদেরও কিন্তু মোটা মোটা কী থাকে, কাণ্ড থাকে। এই ধরনের উদ্ভিদকে উনি ট্রি বলেন। শ্রাব কাদের বলা হয়? এমন গাছ যাদের ওরকম মোটা তোমাদের কাণ্ড হয় না, কিন্তু কাণ্ড স্ট্রং হয়, শক্তিশালী হয়, যেমন জবা গাছ বলতে পারো, তুলসী গাছ বলতে পারো, এদের কাণ্ড স্ট্রং হয়। হার্ব কাদের বলে? হার্ব হচ্ছে এমন গাছ যাদের ওই যে কাণ্ড সেটা মোটেই স্ট্রং হয় না, বলতে পারো লতানো টাইপের গাছ, এবং কাণ্ড সবুজ হয়। যেমন তুমি যদি বলো কুমড়ো গাছ, ঠিক আছে, তুমি যদি বলো যে পালং শাক গাছ, এরা কি শাক জাতীয় গাছ, ঠিক আছে, যাদের কাণ্ড কী হয় না, স্ট্রং হয় না, এবং কাণ্ড সবুজই থাকে। কিন্তু তুমি যদি জবা গাছ দেখো বা তুমি তুলসী গাছ দেখো, দেখবে এদের কাণ্ড অবশ্যই সবুজ হয় না, এদের কাণ্ড খয়েরি হয়ে যায়, কিন্তু মোটা হয় না। আর যাদের কাণ্ড মোটা হয় তাদেরকে উনি ট্রি বলেন। তো আমি তিনটে পার্টে ভাগ করতে পারলাম, হার্ব, শ্রাব এবং ট্রি। এই তিনটে পার্টে উনি কিন্তু উদ্ভিদকে ভাগ করেছিলেন, এবং এটাই ছিল প্রথম সায়েন্টিফিক ডিভিশন। মানুষ দ্বারা প্রথম যে সায়েন্টিফিক মানে ক্লাসিফিকেশান কে করেন, অ্যারিস্টটল প্রথম করেছিলেন, ঠিক আছে, এবং এইভাবে তিনি ভাগ করেছিলেন। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপর আসেন লিনিয়াস। এরপর উল্লেখযোগ্য, এরপরেও অনেকে করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নামকে লিনিয়াস, ঠিক আছে। লিনিয়াস কী করেন বেসিক্যালি, এটা অ্যারিস্টটল, ইনি হচ্ছেন লিনিয়াস। লিনিয়াস কী করেন বেসিক্যালি? লিনিয়াস যেটা করেন সেটা হচ্ছে উনি পুরো জীবজগৎকে তিনটে পার্টে ভাগ করে দেন। এক হচ্ছে উদ্ভিদ, দুই হচ্ছে অ্যানিম্যাল, তিন হচ্ছে মিনারেল মানে খনিজ, ঠিক আছে। কি বললাম? উদ্ভিদ, যাকে উনি বলেন প্লান্টি, তারপর উনি বলেন অ্যানিম্যাল অর্থাৎ প্রাণী জগৎ, আর হচ্ছে খনিজ। এই তিনটে পার্টে উনি ভাগ করেছিলেন। তো খনিজটা ইম্পর্ট্যান্ট নয়, কারণ ওটা ইনঅর্গ্যানিক। এই দুটো আমাদের ইম্পর্ট্যান্ট। যে বইতে উনি এই ডিভিশনটা করেন সেটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরা, ঠিক আছে, অর্থাৎ সিস্টেম অফ নেচার, প্রকৃতির যে সিস্টেম, এই বইটা উনি লিখেছিলেন। এবং এই বইতে উনি কী করেন, এই তিনটে পার্টে ডিভাইড করে দেন, উদ্ভিদ এবং অ্যানিম্যাল এবং খনিজকে, ঠিক আছে। এই তিনটে পার্টে উনি কী করেছেন, ভাগ করেছিলেন। এবং ফার্দার উনি আবার আরও কতগুলো পার্টে ভাগ করেছিলেন, সেটাকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি বা লিনিয়ান টেক্সোনমি, ঠিক আছে। যাই হোক, তো সিস্টেমা ন্যাচুরা বলে যে বই উনি লিখেছিলেন লিনিয়াস, সেই বইতে উনি এটা করেছিলেন। 1735-এ এটার ফার্স্ট এডিশন পাবলিশড হয়, ঠিক আছে। এবং 1753-তে, ঠিক আছে, 1753 না 58, 1753-তে উনি একটা বই লেখেন, সেটা অন্য কথা। 1758-এ ওটা 10th এডিশন পাবলিশড হয়, অর্থাৎ 10তম যে সংস্করণ সেটা পাবলিশড হয়। তো ফার্স্ট এডিশনেই কিন্তু লিনিয়াস কিন্তু এই যে সিস্টেমা ন্যাচুরা বইতে কিন্তু উনি এই কথা বলেছিলেন যে তিনটে পার্টে উনি ভাগ করে দেন, উদ্ভিদ, অ্যানিম্যাল এবং খনিজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট, পরের প্রশ্ন। 284 দাগ, প্রস্তাবিত 5 কিংডম শ্রেণী বিভাগে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটিকে অন্তর্ভুক্ত করা হয়নি? দেখো, প্রোটোজোয়াকে অন্তর্ভুক্ত করা ছিল না। অ্যানিমেলিয়া ছিল, প্রোটিস্টা ছিল, ছত্রাক মানে ফাঙ্গাস ছিল, ঠিক আছে, ফাঙ্গাস ছিল, আর কি ছিল, প্লান্টি ছিল, আর কি ছিল, মোনেরা ছিল, ঠিক আছে। তো কী কী মনে রাখবে? অ্যানিমেলিয়া ছিল, প্রোটিস্টা ছিল, ফাঙ্গাস ছিল, মোনেরা ছিল, আর প্লান্টি ছিল। প্রথমে ছিল মোনেরা, তারপর ছিল প্রোটিস্টা, তারপর ছিল ফাঙ্গাস, তারপর ছিল প্লান্টি, তারপর ছিল অ্যানিমেলিয়া, ঠিক আছে। প্রোটোজোয়া কিন্তু ছিল না, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। হোয়াইটেকার যে 5টি রাজ্যের বা 5টি কিংডম শ্রেণীবিভাগ করেছিলেন, 5 কিংডম ক্লাসিফিকেশান বলে ওকে, সেই 5 কিংডম ক্লাসিফিকেশানের মূল ভিত্তি কী ছিল? দেখো, এখানে একটা কথা বলি, এখানে বলেছে প্রধান ভিত্তি। প্রধান ভিত্তি অনেক কিছু ছিল, যেমন কোষ পর্দা আছে না নেই, ঠিক আছে, যেমন তারা পুষ্টি তাদের কী, কিন্তু তাদের মধ্যে কোনোটাতেই মলত্যাগ ছিল না, শ্বসন ছিল না,
সংবহন ছিল না। কারেক্ট অ্যান্সার আমাদের পুষ্টি হবে। এখানে যে কটা অপশান রয়েছে তাদের মধ্যে অ্যান্সার কিন্তু পুষ্টি হবে, কিন্তু পুষ্টি যে একমাত্র প্রধান ভিত্তি ছিল তা কিন্তু নয়, ঠিক আছে। অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল। কী কী ছিল যদি আমি আসি, দেখো সেল ওয়াল আছে না নেই, সেল ওয়াল, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা একটা মূল ব্যাপার ছিল। নেক্সট হচ্ছে ইউক্যারিওটিক নাকি প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক নাকি প্রোক্যারিওটিক। তার মানে কি, তাদের ভিতরে, কোষের ভিতরে যে অর্গানেলসগুলো আছে বা তুমি বলতে পারো যে কোষ অঙ্গাণুগুলো আছে তারা পর্দাবৃত নাকি নয়, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তাদের পুষ্টি কীরূপ হয়, অর্থাৎ তারা কি ফটোসিনথেটিক, অর্থাৎ নিজের খাদ্য নিজেরই প্রস্তুত করতে পারে, নাকি তারা হেটারোট্রপিক, অর্থাৎ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল, নাকি তারা কেমোট্রফিক, রাসায়নিকভাবে তারা খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে। সো পুষ্টি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড ফ্যাক্টর। এই যে সেল ওয়াল, ইউক্যারিওটিক নাকি প্রোক্যারিওটিক, পুষ্টি, এগুলো হচ্ছে মূল ব্যাপারগুলোর মধ্যে কয়েকটা ছিল। তো আমাদের অ্যান্সার এখানে কী হবে, পুষ্টি হবে। কিন্তু তারা কোন পদ্ধতিতে মলত্যাগ করে, শোষণ তারা কীভাবে করে, সংবহন তাদের কি, তার উপর বেস করে কিন্তু এই শ্রেণীবিভাগগুলো করা হয়নি, ঠিক আছে। এটা হোয়াইটেকার দ্বারা করা হয়েছিল। একটু আগে তোমাদের বললাম যে হোয়াইটেকার তো করেছিলেন 1969-এ। এরপরেও কিন্তু আরেকজন বিজ্ঞানী আছেন যিনি হচ্ছেন কার্ল উজ, ঠিক আছে। যদি আমি এখানে দেখাই, বলে দিই একটু, দেখো কার্ল উজ, WOEAC, উনি 1990-তে, ঠিক আছে, 1990, কার্ল উজ উনি 1990-তে এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন, হোয়াইটেকার, উনি 1990-তে দিচ্ছেন 6 কিংডম এবং 3 ডোমেন ক্লাসিফিকেশন, ঠিক আছে। তোমাদের মনে আছে হয়তো আমি একটু আগে বলছিলাম ইউক্যারিওটিক নাকি প্রোক্যারিওটিক। এই ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক এই দুটো হচ্ছে দুটো ডোমেন, অর্থাৎ এই যে 5 কিংডম ক্লাসিফিকেশান, এটা একাধারে 5 কিংডম ক্লাসিফিকেশান, অপর ধারে এটাকে বলা হয় 2 ডোমেন ক্লাসিফিকেশান, ঠিক আছে। এর মধ্যে দুটো ডোমেন ছিল, 2 ডোমেন ক্লাসিফিকেশান, 5 কিংডম ক্লাসিফিকেশান বা বলা হয় 2 ডোমেন ক্লাসিফিকেশান। অর্থাৎ সমস্ত জীবজগৎকে প্রথমে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক এই দুটো পার্টে ভাগ করা হয়, আর সেই ভাগের ওপর বেস করে আবার তাদেরকে ফার্দার 5টা পার্টে ডিভাইড করা হয়। আমার কথা ভালো করে শুনবে, অনেকের এখানে গুলিয়ে যায়। আমি এই পর্যন্ত বলেছি, তাতেই হয়তো অনেকে গোলাতাম্ব করেছে। আমি বলে দিই, ভালো করে শোনো, দুটোকে ডিভাইড করে দিলাম। ওপরে যে পার্টটা সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশান, কিংডম মানে রাজ্য, তো 5 কিংডম ক্লাসিফিকেশান এবং 2 ডোমেন ক্লাসিফিকেশান বলা হয় এটাকে। এখানে কী হয়েছিল, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুটো পার্টে টোটাল জীবজগৎটাকে ভাগ করে দেওয়া হয়েছিল, এবং সেই ভাগের মধ্যে আবার তাকে ফার্দার 5টা পার্টে ভাগ করা হয়, যেগুলো একটু আগে বলেছি, মোনেরা, প্রোটিস্টা, তোমাদের ফাঙ্গাস, তারপর তোমাদের প্লান্টি এবং তারপর তোমাদের অ্যানিম্যাল, ঠিক আছে, যেটা হোয়াইটেকার করেছিলেন। আর কার্ল উজ তারও পরবর্তীকালে 1990-তে তিনি 6 কিংডম ক্লাসিফিকেশান দিচ্ছেন এবং 3 ডোমেন ক্লাসিফিকেশান দিচ্ছেন। এই 3 ডোমেন ক্লাসিফিকেশানটা কী আর 6 কিংডম ক্লাসিফিকেশান কী, বেশ তোমাদের বলে দিই। এই যে মোনেরা বললাম না, এই মোনেরাকে ফার্দার আরও দুটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়, ঠিক আছে। এই মোনেরাকে কী করা হয়, ফার্দার দুটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়। একটাকে বলা হয় ব্যাকটেরিয়া, আরেকটাকে বলা হয় আর্কেই, ঠিক আছে। আরেকটাকে কী বলা হয়, আর্কেই। এই যে ব্যাকটেরিয়া এবং আর্কেই, তার মানে মোনেরা বলে কিছু থাকলো না, মোনেরাকে দুটো পার্টে ব্রেকডাউন করে দেওয়া হয়, ব্যাকটেরিয়া এবং আর্কেই, তারপর বাকিগুলো আছে। তার মানে কী হলো দেখো, কার্ল উজের মতে যে 5 কিংডম ক্লাসিফিকেশানটাকে উনি 6 কিংডম বলে দিচ্ছেন, তার মানে একটা বেড়ে যাচ্ছে, সেটা কি, ব্যাকটেরিয়া, আর্কেই, তারপর আছে প্রোটিস্টা, তারপর আছে ফাঙ্গাইস, তারপর আছে প্লান্টি, তারপর আছে অ্যানিমেলিয়া, ঠিক আছে, ওগুলো আছে। কিন্তু মোনেরাকে উনি কী করছেন, দুটো পার্টে ভাগ করে দিচ্ছেন। আর 3 ডোমেন ক্লাসিফিকেশান কি, আগেরবার যেমন বললাম তোমাদের ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক আছে, এই জায়গায় কি হলো, তোমাদের ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক আর থাকলো না, এই জায়গায় 3টে পার্টে এটা ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। আগে শুধু দুটো পার্ট ছিল, এবারে এটা কিন্তু 3টে পার্টে কী হলো, ডিভাইড হলো। ফার্স্ট যেটা হলো সেটা হচ্ছে তোমাদের ইউ ব্যাকটেরিয়া, সেকেন্ড যেটা হলো সেটা হচ্ছে আর্কেই ব্যাকটেরিয়া, ঠিক আছে, ইউ ব্যাকটেরিয়া, আর্কেই ব্যাকটেরিয়া। আর লাস্ট যেটা হলো সেটা হচ্ছে তোমাদের ইউ ব্যাকটেরিয়া বলেছি, আর্কেই ব্যাকটেরিয়া বলেছি, আর হচ্ছে তোমাদের ইউক্যারিওটা, এই 3টে পার্টে তোমাদের কি করে দেওয়া হয়, পুরো আমাদের যে জীবজগৎ আছে তাকে ব্রেকডাউন করে দেওয়া হয়। এই 3টে পার্টকে বলা হল 3টে ডোমেন, ইউ ব্যাকটেরিয়া, আর্কেই ব্যাকটেরিয়া এবং ইউক্যারিওটা। এই 3টে পার্টে কী করে দেওয়া হয়,
টোটাল জীবজগৎকে ব্রেকডাউন করে দেয়। এবং কে করেন এটা? কার্ল উস করেছিলেন। এই সিস্টেমটাকে কী বলা হয়? 6 কিংডম এবং 3 ডোমেন ক্লাসিফিকেশন। এবং এটাই হচ্ছে আমাদের একদম লেটেস্ট ক্লাসিফিকেশান, ঠিক আছে? এরপরে আর কোনো ক্লাসিফিকেশান হয়নি, এটাই হচ্ছে এখন চলছে এবং এটাকে বলা হয় লেটেস্ট ক্লাসিফিকেশান। যদিও এনসিইআরটিতে 6 কিংডম ক্লাসিফিকেশান পড়ানো হয়নি, 5 কিংডম ক্লাসিফিকেশান পড়ানো হয়েছে। তবুও আমি বলবো রেল অনেক সময় আউট অফ এনসিইআরটি প্রশ্ন দিয়ে দেয়, তো ছোটো করে ইনফরমেশনটাকে মনে রাখতে পারো, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন। 287 দাগ, শ্রেণীবিভাগের মৌলিক বা বেসিক একক কী? ঠিক আছে, বেসিক একক কী? দেখো বেসিক একক হচ্ছে সেই একক যার ওপরে বাকি এককগুলো দাঁড়িয়ে থাকে। আমরা যখন বাড়ি তৈরি করি তখন ভিত তৈরি করি, ভিতের ওপর বাড়ি দাঁড়িয়ে থাকে। তো আমরা জানি একদম লাস্টে আমাদের আছে পিসিস, ঠিক আছে? একদম লাস্টে আমাদের কী থাকে? পিসিস থাকে, ঠিক আছে? পিসিস, ওকে। আচ্ছা নেক্সট, তারপর আমাদের কী থাকে? ঠিক পিসিসের ওপরে আমাদের কী থাকে? পিসিস মানে প্রজাতি, ঠিক আছে? পিসিস মানে কি? প্রজাতি। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে পিসিস মানে প্রজাতি। দেখো এখানে পিসিসকে এখানে আবার বাংলায় বলেছে, তো আমি এখানে বলে দিই, তোমরা ঘাবড়ে যাবে। তো অ্যান্সার আমাদের এইটাই হবে, বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, পিসিস বা প্রজাতি, ঠিক আছে? এবার দেখো পিসিসের ঠিক ওপরে কী থাকে? একটু আগে তোমাদের বলেছিলাম যদিও, জেনাস থাকে, ঠিক আছে? গণ যাকে বলা হয়, গণ ও প্রজাতি, একে বাংলায় গণ বলা হয়। দেখো আমি একটা কথা বলি, আমার সবকটার বাংলা মনে নেই, যে কটা বাংলা মনে আছে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? কারণ এগুলো বেসিক্যালি ইংলিশই পড়তে হয়। ফ্যামিলি মানে পরিবার, তো এর বাংলা পরিবারই হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের কি? অর্ডার মানে ক্রম বা সজ্জা বলা হয়, ঠিক আছে? আদেশ নয় কিন্তু। নেক্সট হচ্ছে তোমাদের ক্লাস, শ্রেণী, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমাদের থাকে ফাইলাম, একটু ছোটো করে লিখি, PHYLUM, ফাইলাম। আর তার ঠিক ওপরে থাকে, জাস্ট আমি চলো আরেকবার লিখে দিই, কারণ নিচেরগুলো বড় করে লিখেছি, ফলে উপরের জায়গা হচ্ছে না। একটু আগে লিখেও দিয়েছি যদিও, নিজের আমার সঙ্গে একবার লেখো দেখি। জেনাস হলো, তারপর কী হলো? ফ্যামিলি, ঠিক আছে? তারপর কী হলো? অর্ডার, তারপর কী হলো? ক্লাস, তারপর কী হলো? ফাইলাম, আর লাস্টে আমাদের কী থাকে? কিংডম, ঠিক আছে? লাস্টে আমাদের কী থাকে? কিংডম। অ্যাকচুয়ালি সবার ওপরে কিংডম, তারপর থাকে ফাইলাম, তারপর থাকে ক্লাস, তারপর থেকে অর্ডার, তারপর থেকে ফ্যামিলি, তারপর থেকে জেনাস, তারপর থেকে স্পিসিস। একটু আগে এটা তোমাদের আলোচনা করে দিয়েছি। তো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে এখানে? সবার শেষে কী আছে? স্পিসিস বা প্রজাতি। তো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। হলো ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এগুলোতে ভুলবে না একদম। আর মনে রাখার ট্রিক আমি বলেছি কুংফু দিয়ে মনে রাখবে, কুংফু, আমার এটা কুংফু দিয়ে মনে থাকে, ঠিক আছে? কুংফু। আচ্ছা, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এটা নর্মালি মনে রাখতে পারো, আমার তো নর্মালি মনে থেকে যায়। ক্লাস, অর্ডার, ফ্যামিলি। আর জেনাস এবং স্পিসিস আমি যেমনটা বললাম, হোমো স্যাপিয়েন্স থাকে, হোমো স্যাপিয়েন্সে প্রথমে জেনাস পাই, লাস্টে আমাদের স্পিসিস পাই। তো ওইভাবে আমরা মনে রাখতে পারি জেনাস এবং স্পিসিস পরপর আসে, প্রথমে জেনাস তারপর পিসিস, আর পিসিস একদম লাস্টে থাকে। তো কুংফু, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন। কোষপ্রাচীর বিহীন বহুকোষী প্রাণীকে নিচের কোনটাতে রাখা হয়? দেখো সমস্ত অ্যানিম্যাল কিন্তু কোষপ্রাচীর বিহীন হয়, এদের কোষ পর্দা থাকে। পয়েন্ট টু বি নোটেড, এদের কিন্তু কোষ পর্দা থাকে, ঠিক আছে? কিন্তু কোষ প্রাচীর থাকে না, এবং এরা বহুকোষীয় হয়, অর্থাৎ মাল্টিসেলুলার হয়। অ্যান্সার আমাদের কী হবে? অ্যানিমেলিয়া। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা, ঠিক আছে? বেসিক্যালি আমরা। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, ক্যাভিলিয়ার স্মিথের গল্পটা তোমাদের বলি। দেখো ক্যাভিলিয়ার স্মিথ ছিলেন একজন বোটানিস্ট। উনি ওই সুইডেনের মানুষ ছিলেন। উনি বেসিক্যালি কী করেন? 1981-এ, ঠিক আছে? 1981-এ উনি কী করেন? 8 কিংডম ক্লাসিফিকেশান দিয়েছিলেন, ঠিক আছে? পরবর্তীকালে 1998-এ উনি দেন 6 কিংডম ক্লাসিফিকেশান, ঠিক আছে? এবং তারপরে আবার উনি চেঞ্জ করেন এবং করে সেটাকে 7 কিংডম ক্লাসিফিকেশান করেন, ঠিক আছে? তবে উনি বেশিরভাগ ক্ষেত্রে 6 কিংডম ক্লাসিফিকেশানটাকেই ওনার সায়েন্টিফিক ক্লাসিফিকেশান বলে ধরে নিয়েছেন। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? 6 কিংডম ক্লাসিফিকেশানটা উইল বি কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, ঠিক কী বললাম আমি? ক্যাভিলিয়ার স্মিথ 1981-এ দিয়েছিলেন 8 কিংডম ক্লাসিফিকেশান, তারপর উনি সেটাকে চেঞ্জ করে, পরবর্তীকালে উনি চেঞ্জ করে সেটাকে 1998-এ কী করেন? 6 কিংডম ক্লাসিফিকেশান দেন, ঠিক আছে? আচ্ছা, যদি তোমাদের ক্লাসিফিকেশানগুলো আমি যদি একটু লিখে দিই তাহলে সুবিধা হয় না। 1 নম্বর ক্লাসিফিকেশান উনি দিয়েছিলেন অ্যানিমেলিয়া, অ্যানিম্যালদের উপর বেস করে। 2 নম্বর উনি দিয়েছিলেন প্রোটোজোয়া, ঠিক আছে? নেক্সট উনি দিয়েছিলেন ফাঙ্গাস। নেক্সট উনি দিয়েছিলেন প্লান্টি, ঠিক আছে? জাস্ট মিনিট, প্লান্টি, PLANTAE, প্লান্টি। তারপর
উনি দিয়েছিলেন তোমাদের ক্রোমিস্টা বলে একটা পার্ট, ঠিক আছে, জাস্ট মিনিট, ক্রোমিস্টা, CHROMISTA, ক্রোমিস্টা। তারপর উনি দিয়েছিলেন ব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এই ক্রোমিস্টা পার্টটা কি সেটাও বলে দিই। দেখো, ক্রোমিস্টা হচ্ছে এমন প্রাণী যাদের ক্লোরোফিল আছে, ঠিক আছে। কী আছে? ক্লোরোফিল আছে, ঠিক আছে। ক্রোমিস্টা হচ্ছে এমন প্রাণী যাদের ক্লোরোফিল আছে। রেলে বলা যায় না, বাইচান্স পড়ে যেতে পারে যে ক্রোমিস্টা টার্মটা কে প্রথম দিয়েছে। মনে রাখবে, ক্যাভিলিয়ার স্মিথের টার্ম ছিল এটা, ক্রোমিস্টা, এই যে স্পেসিফিক টার্মটা। কারণ দেখো, অ্যানিমেলিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গি, প্লান্টি, ব্যাকটেরিয়া, এগুলো তোমরা অনেক আগেই পেয়েছো, কিন্তু ক্রোমিস্টা শব্দটা প্রথম উনি দেন। এই শব্দটা উনি বলেন এমন জীব যাদের ক্লোরোফিল আছে, অর্থাৎ যারা খাদ্য তৈরি করতে পারে, যারা ফটোসিনথেটিক, নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, ঠিক আছে, ফটোসিনথেটিক, ঠিক আছে, তাদেরকে উনি এই ক্রোমিস্টার মধ্যে রাখেন। তাদেরকে উনি কী করেন? ক্রোমিস্টার মধ্যে রাখেন। প্লান্টিতে উনি অন্য প্লান্টদের রাখেন, ক্রোমিস্টার মধ্যে তিনি এই প্লান্টে রেখেছিলেন যাদের ফটোসিনথেটিক হয়। প্লান্টিতে অন্য যে সমস্ত, তাদেরকে উনি প্লান্টির মধ্যে ঢুকিয়ে দেন, ঠিক আছে, তারাও ফটোসিনথেটিক, কিন্তু ক্লোরোফিল আছে এমনদের উনি ক্রোমিস্টার মধ্যে রেখেছেন। ওই যে ক্রোমিস্টা, ক্লোরো, এইভাবে উনি নাম দেন। আরেকটা জিনিস, এই ক্রোমিস্টার মধ্যে কেবলমাত্র যে মাল্টিসেলুলার মানে বহুকোষী ছিল তা নয়, কিন্তু এখানে উনি এককোষী এবং বহুকোষী উভয়কেই রেখেছিলেন, কিন্তু তাদেরকে রেখেছেন যাদের মধ্যে ক্লোরোফিল আছে, ঠিক আছে, এককোষী প্লাস বহুকোষী, ঠিক আছে। তো এই ক্রোমিস্টা শব্দটা একটু মনে রাখো, এর উপর দিয়ে রেল প্রশ্ন বাইচান্স দিয়ে দিতে পারে। চলো নেক্সট, পরের প্রশ্ন। শ্রেণীবিভাগের বিভিন্ন শ্রেণীবিন্যাসে কোন গ্রুপে অনুরূপ বৈশিষ্ট্যের জীবের সংখ্যা সবথেকে বেশি? অ্যান্সার তোমাদের অবশ্যই কিংডম হবে। কেন কিংডম হবে? দেখো, আমরা জানি একটু আগে যে প্রথমে আমাদের কিংডম থাকে, ঠিক আছে, তারপর আমাদের বাকি পার্টগুলো আসে, ঠিক আছে, তারপর আমাদের আসে ফাইলাম, এইভাবে তোমাদের ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এইভাবে তোমাদের আসে, লাস্টে আসে আমাদের জেনাস এবং স্পিসিস আছে। এবার দেখো, তুমি একটা জিনিস ভালো করে বুঝবে। ধরো আমি এখানে এই একটা জীব, এরকম একটা জীব, এরকম একটা জীব, এরকম একটা জীব, এরকম চারটে জীবকে দেখলাম। ধরো আমি এখানে আমার সামনে চারটে জীব আছে, ঠিক আছে। চারটে জীবের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই তিনটে জীব একই টাইপের, তিনটে জীব একই টাইপের। ধরে নাও এদের একটা করে ফ্লাজেলা আছে, প্রত্যেকেরই একটা করে কী আছে? ফ্লাজেলা আছে। সাপোজ ধরো প্রত্যেকেরই একটা করে কী আছে? ফ্লাজেলা আছে। তো এই চারটে জীবকে আমি এক্স নামক কিংডমে ঢুকিয়ে দিলাম, আর এইটার কোনো ফ্লাজেলা নেই বলে একে আমি ওয়াই কিংডমের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি দেখলাম যে এই দুটোর, তার মধ্যে এই দুটোর, ঠিক এই দুটো হচ্ছে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আমি নাম দিচ্ছি এটাকে এ, এটাকে নাম দিচ্ছি বি, এটাকে নাম দিচ্ছি সি, এটাকে নাম দিচ্ছি ডি। তো এ আর বি কী করতে পারে? নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, কিন্তু সি নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। তার মানে আমি এটাকে আবার ফার্দার কী করলাম? দুটো ফাইলামে ডিভাইড করলাম, একটা হচ্ছে পি সাপোজ, একটা হচ্ছে কিউ। তো পি কিংডমে আমি কী করলাম, সরি পি তোমাদের যাকে বলা হয় ফাইলাম, পি ফাইলামে আমি কী করলাম? এ আর বিকে রাখলাম, ঠিক আছে, আর কিউ ফাইলামে আমি সিকে ঢুকিয়ে দিলাম। কিউ ফাইলামে আমি কী করলাম? সিকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। আর এ তো বেচারা এখানেই পড়ে আছে, ঠিক আছে, এ এখানেই পড়ে আছে। তারপর আমি দেখলাম যে এই যে এ আর বি এর মধ্যে, আমি দেখলাম যে এ আর বি এর মধ্যে একে আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। সাপোজ ধরো আমি ভাগ করলাম এল আর এম, ঠিক আছে, ঠিক আছে, এল আর এম। তো আমরা জানি যে প্রথমে আমাদের কিংডম থাকে, তারপর আমাদের কী থাকে? ফাইলাম থাকে, তারপর আমাদের কী থাকে? ক্লাস থাকে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। তো আমি দুটো ক্লাসে একে ভাগ করলাম, একটা হচ্ছে এল আর এম। কেন ভাগ করলাম? আমি দেখলাম যে এরা ফটোসিনথেটিক, কিন্তু দেখা গেল এ হচ্ছে কেমোসিনথেটিক আর এ হচ্ছে ন্যাচুরাল সিনথেটিক, মানে ফটোসিনথেটিক, ঠিক আছে। দুজনেই নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, ঠিক আছে, দুজনেই নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। এ বেচারা পারে না, ঠিক আছে, কিন্তু এ ফটোসিনথেটিক হিসাবে নয়। আমি দেখলাম যে এই বেচারা, এই যে এ হচ্ছে আমাদের কেমোসিনথেটিক, মানে রাসায়নিকভাবে খাদ্য তৈরি করে, আর এ আলোর মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। তারপর দেখো আমি দুটো পার্টে, আবার দুটো পার্টেকে ব্রেকডাউন করে দিলাম। তো তুমি দেখো আমি যত নিচের দিকে যাব তত তুমি দেখতে পাচ্ছ যে জীবের সংখ্যা প্রত্যেকটা পার্টে কমতে থাকছে। ভালো করে দেখো, ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো। তুমি দেখলে প্রথমে আমাদের টোটাল যে এক্স কিংডম ছিল তাতে আমরা দেখলাম তিনটে জীব ছিল, আর এই বেচারা ওয়াই কিংডমে আছে, ওকে। তো এখানে তোমাদের টোটাল কটা জীব ছিল? তিনটে জীব ছিল, আমি এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে, তিনটে জীব ছিল। তারপর তুমি কিংডমটাকে তুমি ফাইলামে ডিভাইড করে দুটো ফাইলামে, আমরা দেখলাম সেখানে এক একটা ফাইলামে দুটো, এখানে একটা চলে এলো। তারপর এটাকে আমি ফার্দার ডিভাইড করলাম ক্লাসে, আমি দেখলাম আবার ডিভাইড হয়ে যাচ্ছে। তো সব থেকে বেশি প্রাণী তুমি কোনটাতে দেখতে পাচ্ছ? কিংডমে দেখতে পাচ্ছ না, KING, কিংডমে দেখতে পাচ্ছ, এই জন্য এর নাম কিং,
কিং ফর রাজা, কিংডম। তারপর এটাকে আমি ব্রেকডাউন করলাম কিসে, এক্স কিংডম ছিল, ওয়াই কিংডম ছিল, তাকে আবার ব্রেকডাউন করলাম কিসে, ফাইলামে। তুমি ফাইলামে দেখো কমে গেল সংখ্যা, দেখো কমে গেল, এখানে দুটো হয়ে গেল। তারপরে আমি ফার্দার ডিভাইড করলাম ক্লাসে, দেখো একটা চলে এলো। ঠিক আছে, এইভাবে তুমি যত নিচের দিকে যাবে তুমি দেখবে এখানে যদি 100টা থাকে, এখানে দেখবে হয়ে গেছে তোমাদের 75টা, তারপর তুমি দেখবে হয়ে গেছে তোমাদের 50টা। আমি এখানে এক একটার কথা বলছি, অর্থাৎ কিংডমে টোটাল 100টা, এখানে দেখো ফাইলামে টোটাল 75টা, এক একটা ফাইলামে 75টা, এখানে দেখো এক একটা ক্লাসে 50টা, সেই ক্লাসগুলো আবার ডিভাইড হবে, এক একটা ক্লাসে 25টা, অর্থাৎ কমতে থাকবে সংখ্যা, কমতে থাকবে। তো সবথেকে বেশি জীব একই, যেমন এখানে দেখতে পাচ্ছিলে ফ্লাজেলা ছিল 3টেরই, তো তাকে একই কিংডমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো এরকম অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত জীবের সংখ্যা কোনটাতে সবথেকে বেশি হয়, কিংডমে সবথেকে বেশি হয়। তো অ্যান্সার আমাদের কী হবে, কিংডম আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হয়েছে ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন। সিস্টেমা ন্যাচুরা কার দ্বারা লিখিত হয়েছিল? অ্যান্সার হবে তোমাদের কার্ল লিনিয়াস। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা জিনিস বলি, এই সিস্টেমা ন্যাচুরা দুটো এডিশন আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট যেটা এডিশন সেটা হচ্ছে 1735-এ পাবলিশ হয়, প্রথম বইটা পাবলিশ হয়েছিল। তারপর 1758-এ গিয়ে আবার পাবলিশ হয়। ঠিক আছে, অর্থাৎ 10th এডিশন বা 10ম এডিশন। আমরা জানি যে কোনো বইতে এডিশন বা সংস্করণ হয়, প্রথম সংস্করণ, সেখানে কিন্তু ত্রুটি থাকলে সেটার জন্য দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আসতে থাকে। তো 1735-এ উনি এই যে বইটা, অর্থাৎ সিস্টেমা ন্যাচুরাল এই এডিশানে উনি দুটো জিনিস পাবলিশ করেছিলেন। একটা হচ্ছে তিনি জীবজগৎকে 3টে পার্টে ব্রেকডাউন করে পাবলিশ করেন, এবং উনি ওই যে ট্যাক্সোনমি ব্যাপারটা যেটা বললাম, সেই ট্যাক্সোনমি ব্যাপারটা উনি পাবলিশ করেন, যাকে বলা হয় লিনিয়ান ট্যাক্সোনমি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1758-এ গিয়ে উনি কী করেছিলেন, উনি আবার এই সিস্টেমা ন্যাচুরাল 10th এডিশন পাবলিশ করেন। সিস্টেমা ন্যাচুরাল এই 10th এডিশনে উনি একটা জিনিস অ্যাড করেছেন, সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীদের যে সায়েন্টিফিক নেম আছে তার উনি বায়োনারি নোমেনক্লেচার চালু করেন, বায়োনারি নামকরণ পদ্ধতি। ঠিক আছে, বায়োনারি নামকরণ পদ্ধতি। ঠিক আছে, দ্বিপদ নামকরণ পদ্ধতি উনি চালু করেন। দ্বিপদ নামকরণ পদ্ধতি কি, যেমন আমরা মানুষের ক্ষেত্রে হোমো স্যাপিয়েন্স কথাটা ইউজ করি। ঠিক আছে, হোমো সেপিয়েন্স। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে আমরা কী ইউজ করি, হোমো সেপিয়েন্স কথাটা ইউজ করি। এই যে হোমো আর এই যে সেপিয়েন্স, ঠিক আছে, বেসিক্যালি সেপিয়েন্সটা ছোটো হাতের হয়, এইচটা বড় হাতের হয়। এই লেখার নামও কিন্তু মানে নিয়মও কিন্তু আছে। ঠিক আছে, প্রথম অক্ষর বড় হাতের হবে, আর দ্বিতীয় যে পার্টটা সেটা আমাদের ছোটো হাতের হবে। তো হোমো সেপিয়েন্স বলে এই দুটো পার্টে আমাদের কী হয়, ব্রেকডাউন করা হয়। এই দুটো পার্টে ব্রেকডাউন করা যে হয়, প্রথম পার্টটাকে আমরা জেনাস বলি। ঠিক আছে, আর দ্বিতীয় পার্টটাকে আমরা বলি স্পিসিস। ঠিক আছে, SPECIES, স্পিসিস বলি। অর্থাৎ প্রথম পার্টটাকে আমরা বলি গণ, আর দ্বিতীয় পার্টটাকে আমরা বলি প্রজাতি। ঠিক আছে, তো এই যে দুটো পার্টে যে ব্রেকডাউন করা হয়েছিল, এই পার্টটাকেই যে কোনো তুমি সায়েন্টিফিক নেম দেখবে, এক তো সেগুলো সব ল্যাটিন নেম হয়, এটা মনে রাখবে, যে কোনো সায়েন্টিফিক নেম ল্যাটিন হয়। আর তাকে দুটো পার্টে ব্রেকডাউন করা যে পদ্ধতি, এটা উনি প্রথম চালু করেছিলেন, এবং উনি কিন্তু প্রাণীদের জন্য চালু করেছেন, কিন্তু সিস্টেমা ন্যাচুরা 1758 এডিশনে, অর্থাৎ 10ম এডিশনে চালু করেন। ঠিক আছে, এই দুটো পয়েন্ট একটু মাথা রাখবে। আর এই দুটো পয়েন্টের মাঝখানে আরেকটা বই উনি লিখেছিলেন, যেটাকে আমরা বলি স্পিসিস প্লান্টেরাম। সেটা আমি একটু বলে দিই। দেখো, 1753 এই সালটাও খুব ইম্পর্ট্যান্ট কার্ল লিনিয়াসের জন্য। এই সালে উনি আরেকটা বই লিখেছিলেন, যার নাম হচ্ছে স্পিসিস প্লান্টেরাম। ঠিক আছে, স্পিসিস প্লান্টেরাম বলে উনি একটা বই লেখেন, প্লান্টেরাম, PLANTARUM, স্পিসিস PECIES। যারা হাত লাগা বুঝতে পারছেন তার জন্য বলে দিলাম। এই বইতে উনি উদ্ভিদ বা প্লান্ট, ঠিক আছে, উদ্ভিদ বা প্লান্ট এদের বায়োনারি সিস্টেমে নামকরণ চালু করেন, দ্বিপদ নামকরণ উনি করেন এদের জন্য। ঠিক আছে, তো তুমি দেখো 1758-এ উনি প্রাণীদের জন্য করছেন, যেটা এখানে আমি তোমাদের অলরেডি লিখে দিয়েছি, আর 1753-তে উনি উদ্ভিদদের জন্য করছেন। তো যদি পরীক্ষা আসে যে কোন বইতে উনি প্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতি উল্লেখ করেছিলেন, অ্যান্সার কিন্তু তোমাদের সিস্টেমা ন্যাচুরা হবে না, কারণ সিস্টেমা ন্যাচুরার 1715 এডিশানে, অর্থাৎ 10ম এডিশানে উনি প্রাণীদের জন্য করছেন। তার আগেই কিন্তু উনি উদ্ভিদের জন্য করে ফেলছেন। 1753-তে বইয়ের নাম হচ্ছে স্পিসিস প্লান্টেরাম। তো অ্যান্সার কিন্তু এটা হওয়া উচিত টেকনিক্যালি, কিন্তু রেল অনেক সময় কী করে, এইটাকে অপশানে রাখে এবং অন্য বইয়ের নাম দেয়, স্পিসিস প্লান্টেরাম সেখানে থাকে না, তখন কিন্তু তুমি সিস্টেমে ন্যাচুরা করে আসবে। ঠিক আছে, তো মনে রাখবে অ্যাকচুয়াল অ্যান্সার
দ্বিপদ নামকরণ লিনিয়াস কিন্তু করেছিলেন স্পিসিস প্লান্টেরামই হবে 1753-তে, কিন্তু 1758-এর যে সিস্টেমা ন্যাচুরার যে 10th এডিশন আছে, 10ম সংস্করণ, তাতে কিন্তু উনি প্রাণীদের জন্য করছেন। তো কারেক্ট অ্যান্সার যদি বলা হয় বাইনারি সিস্টেম কোনটাতে উনি করেছিলেন, স্পিসিস প্লান্টেরামই অ্যান্সার হবে। যদি অপশানে ওটা না থাকে তাহলে তুমি সিস্টেমা ন্যাচুরাকে উত্তর করে দিয়ে চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, মাথায় ঢুকেছে, কারণ এই দুটো দিয়ে দেখলাম আমাদের ইউথের বইতেও অনেক মিস্টেক করা আছে। যাই হোক, তো কতগুলো তোমাদের ক্লিয়ার করলাম, যে যেমন প্রথম দিকে তোমাদের ক্লিয়ার করলাম যে ট্যাক্সোনমি শব্দটা কে প্রথম বলেছিলেন। ইউথে যেমন দেওয়া আছে যে কার্ল লিনিয়াস কিন্তু প্রথম দেননি, ঠিক আছে, এটা পরবর্তীকালে নামকরণ এসেছে। যদি উনি শ্রেণীবিভাগটা উনি প্রথম করেছিলেন, মানে উনি দেখিয়েছিলেন প্রথম যে এইভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের টোটাল ভিডিওটা। আজকে কম প্রশ্নই রেখেছি, নেক্সট দিন তোমাদের অ্যানিম্যাল কিংডমের টোটাল ভিডিও আমি করে কমপ্লিট করে দেবো। দুদিন সময় দাও, দুদিনের মধ্যে আমি একটু গুছিয়ে নেবো, কারণ বাংলা করতে হয়। দুদিন পরে তোমাদের ওই টোটাল ভিডিওটা চলে আসবে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এবং অ্যানিম্যাল কিংডম পুরোটাই খতম হয়ে যাবে, আর একটা পার্ট আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।